দিতে আসছে আর কি, ওখানে জায়গা নাই। শেয়ার দিতে একটু বলে দিও ভাই। ঠিক আছে, ওকে ওকে। ভেবে গেছেন? সায়েন্স থেকে যান নাই ভাই? লাগবে না। আসসালামু আলাইকুম, আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। সাউন্ড হইতেছে বেশি, সাউন্ড হইতেছে। বাইরের সাউন্ড। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা জানান। আমি হচ্ছে ক্লাসটা শুরু করে দিচ্ছি। আচ্ছা, কেউ একজন আমাকে জানান যে আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং হচ্ছে বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। ওকে, আমরা হচ্ছে আজকে আমাদের এডমিশন জার্নি রসায়নের অধ্যায়টা শুরু করতেছি, তাই না? আমরা আজকে গুণগত রসায়নের লেকচার 1 করব, মানে আমরা দ্রাব্যতার আগ পর্যন্ত করা ট্রাই করব। সবাই ক্লাসে থাকবেন, ক্লাসটা একটু লেন্দি হইতে পারে। তো আপনাদেরকে প্রথমে কয়েকটা কথা বলে নেই। আমাদের যেই লাইভ ক্লাস আছে, আপনারা যারা আমাদের কোর্সে ভর্তি হবেন, প্রত্যেকটা সাবজেক্টের আপনারা 20টি করে লাইভ ক্লাস পাবেন। তার মধ্যে আমরা এমসিকিউ প্লাস রিটেন হচ্ছে কভার করে দেবো। তাছাড়া এক্সাম পাবেন হচ্ছে অধ্যায় ভিত্তিক, আপনারা পরীক্ষা দিতে পারবেন। আর সবচেয়ে বড় গিফট হচ্ছে আপনাদের জন্য, যারা হচ্ছে মানে অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা এবং ইংরেজি দেখাইতে যাবেন, তাদের জন্য হচ্ছে 40টি করে রেকর্ডেড ক্লাস পেয়ে যাবেন বাংলা ইংলিশ আইসিটির উপর, এবং আপনারা ম্যারাথন ক্লাস পেয়ে যাবেন। আর আপনারা যারা আমাদের কোর্সে ভর্তি হবেন, তারা সাথে সাথে আমাদের কুরিয়ারের মাধ্যমে হচ্ছে আপনারা আমাদের এই প্রিমিয়াম লেকচার শিটগুলো পেয়ে যাবেন, যেটা হচ্ছে আপনার এডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের কোর্স ফি ছিল 3,999 টাকা। তারপরে আমরা হচ্ছে সেটাকে আরও কমায় আর্লি ব্রাইট ডিসকাউন্ট হিসাবে আমরা মাত্র 2,999 টাকায় ভর্তি নিচ্ছি। সো যারা যারা এখনও ভর্তি হন নাই, এই ডিসকাউন্টে আপনারা ভর্তি হয়ে যাবেন। আর এই হচ্ছে আমাদের ফ্রি ক্লাসের রুটিনটা। মানে গত ক্লাসে ফিজিক্স ক্লাস হয়েছে, আজকে হচ্ছে কেমিস্ট্রি, এইভাবে হচ্ছে এই রুটিন অনুযায়ী হচ্ছে ক্লাসগুলো চলতে থাকবে। বুঝতে পারছি? এই ক্লাস অনুযায়ী হচ্ছে এই রুটিন অনুযায়ী ক্লাসগুলো চলতে থাকবে। এইগুলো হচ্ছে আমাদের ফ্রি ক্লাস,
যারা এখনও মানে কনফিউশন আছেন যে আমাদের কোর্সে ভর্তি হবেন কি হবেন না, আপনারা চাইলে আমাদের এই ফ্রি ফাউন্ডেশন কোর্স দেওয়া আছে, তারপর হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাংক সলভিং কোর্স দেওয়া আছে, ওইটা দেখতে পারেন, আমাদের ফ্রি ক্লাস দেখেও আপনাদের ডিসিশনটা নিতে পারেন। তো আজকে আমরা হচ্ছে আর কথা না বাড়ে আমরা হচ্ছে ক্লাসে ঢুকে যাই। আপনারা সবাইকে আসছেন কিনা, আর যারা যারা হচ্ছে আসেন নাই ক্লাসটা একটু কাইন্ডলি শেয়ার দিয়ে দিবেন, ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দেবেন যেসব বন্ধুরা আপনাদের এখনও ক্লাসে জয়েন হইতে পারে নাই। তো আজকে আমরা হচ্ছে গুণগত রসায়ন চ্যাপ্টার দিয়ে শুরু করব। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সব ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করে দিতে পারি, তাই তো? আর আপনারা হচ্ছে আই এডুকেশন যে আমাদের সায়েন্স পেজ আছে, সায়েন্স পেজ থেকে হচ্ছে ক্লাসটা দেখা ট্রাই করেন। চলেন আমরা ক্লাস শুরু করে দেই, ওকে। সবাই হচ্ছে সায়েন্স পেজ থেকে ক্লাসটা দেখবেন, কেমন? আমি হচ্ছে কমেন্টগুলো সায়েন্স পেজের পড়ব, দুই জায়গারই পড়ব। চলেন আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, আপনাদের এই গুণগত রসায়নের একদম প্রথম যে টপিকটা মূল কণিকা, তাই না? কিন্তু এডমিশন মানে একাডেমিকে এখান থেকে কোশ্চেন কম হইলেও কিন্তু এডমিশনে ভালোই প্রশ্ন হয়, বিশেষ করে ঢাবির জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন। এমসিকিউ প্লাস রিটেন দুইটা জায়গার জন্য কি এই অংশটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা পড়াশোনাটা শুরু করবো হচ্ছে আমাদের মূল কণিকা দিয়ে। কি দিয়ে বলো তো ভাইয়া? মূল কণিকা দিয়ে। তো প্রশ্ন কীরকম হইতে পারে? একটা ঢাবির প্রশ্ন দেখি আমরা, নিচের কণিকাটি স্থায়িত্ব সবচেয়ে বেশি বা কম, এরকম প্রশ্ন হইতে পারে। এখানে জানতে চাইছে কার স্থায়িত্ব সবচেয়ে কম। প্রশ্ন ভালো করে আগে পড়া লাগবে, মানে কোশ্চেন আনসার করার জন্য আপনাকে প্রশ্ন ভালো করে পড়া লাগবে, কারণ হচ্ছে প্রশ্নের মধ্যে ঘুরাই পেঁচাই দিয়ে দিবে কোনটি হয় কোনটি নয়, মিথ্যা সত্য, এইভাবে ঝামেলা করতে পারে। তাহলে কোন কণিকার স্থায়িত্ব সবচেয়ে কম এটা জানতে চাইছে, এটা আমরা অনেকেই পারি। তাহলে আমরা কি করব? একটা কোশ্চেন শিখবো না, আমরা হচ্ছে ওই কনসেপ্টটা শিখে ফেলবো, যেন এই কোশ্চেনের আন্ডারে আরও যেই টাইপের প্রশ্ন হইতে পারে সব যেন আমরা ইজিলি আনসার করতে পারি। বুঝাইতে পারলাম? এখন আপনারা যদি একটা কোশ্চেন পড়েন তাহলে কিন্তু আলটিমেটলি লাভ হবে না। সরাসরি হুবহু কখনোই প্রশ্ন কমন আসবে না, প্রশ্নের টাইপ কমন আসবে। আপনারা যারা আমাদের কোশ্চেন ব্যাংকের ক্লাসগুলো করেন না, আমরা কি বলতেছি বারবার বলেন তো? আপনি কোশ্চেন ব্যাংককে কি করবেন? কোশ্চেন ব্যাংক থেকে আপনি আইডিয়া নেবেন কোন কোন টাইপ থেকে প্রশ্ন হয়, এবং সেই টাইপগুলোর উপর হচ্ছে ভালো করে জোর দেবেন। ওই টাইপগুলোর কনসেপ্টটা একদম ভালো করে শিখে ফেলবেন, যেন ওই সেম প্রশ্নটা যতভাবে ঘুরে আসুক না কেন, ওই টপিক থেকে যেভাবেই প্রশ্ন আসুক না কেন, আপনি যেন ভালো করে আনসার করতে পারেন। চলো আমরা এবার আনসার করার ট্রাই করি। মূল কণিকা, আমাদের কনসার্ন হচ্ছে মূল কণিকা। মূল কণিকা, মূল কণিকা কয় ধরনের কেউ কি বলতে পারবা? মূল কণিকা ছোটবেলায় পড়ছো কি? পরমাণুকে ভাঙা যায় না। এইচএসসিতে উঠে কি পড়ছো? পরমাণুকে ভাঙা যায়, ভেঙে কি পাই? 3 ধরনের কণিকা পাই, 3 ধরনের মূল কণিকা পাই। একটাকে বলা হয় ফান্ডামেন্টাল বা স্থায়ী মূল কণিকা, স্থায়ী মূল কণিকা। একটাকে বলা হয় অস্থায়ী মূল কণিকা, একটাকে বলা হয় কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা। এখন আপনাদের একটা কোশ্চেন জাগতে পারে, ভাইয়া আমাদের যাদের বেসিক একটু ঝামেলা, আমরা প্রপারলি পড়াশোনাটা করি নাই, তাদের কি হবে? তোমরা একটা জিনিস খেয়াল করো ভাইয়া, আমরা ক্লাসগুলো যে নিচ্ছি একদম বেসিক থেকে নিচ্ছি না। এগুলো তো আমার দেখানোর কথা না, কারণ এগুলো আপনারা কোথায় পড়ে আসছেন? একাডেমিকে পড়ে আসছেন। কিন্তু আমরা কিন্তু এই সবগুলো জিনিস একদম এ টু জেড ডিটেলস দেখানোর ট্রাই করবো। সো ক্লাসে একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে থাকতে হবে, তাহলে দেখবেন যে আপনারা ইনশাল্লাহ ভালো বেনিফিটেড হবেন। কেমন? তাহলে মূল কণিকা 3 ধরনের, স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা এবং হচ্ছে কম্পোজিট কণিকা। এবার আসেন স্থায়ী মূল কণিকা নিয়ে যদি কথা বলি, স্থায়ী মূল কণিকা হচ্ছে 3 ধরনের, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর কম্পোজিট কণিকা হচ্ছে 2 ধরনের, আলফা কণা আর হচ্ছে ডিউটেরন কণা। আলফা কণা আর হচ্ছে ডিউটেরন কণা। ডিউটেরন কণা, বুঝাইতে পারলাম? এই হচ্ছে আমার কথাবার্তা। এখন কথা হচ্ছে ভাইয়া অস্থায়ী কয়টা পাওয়া যায়? তুমি অস্থায়ী মূল কণিকা পাবা প্রায় 200-রও বেশি। তো এতগুলো কি তোমার শেখা লাগবে? না, এতগুলো শেখা লাগবে না।
যে কয়েকটা শিখলে হবে ওগুলোই আমরা দেখব। আমরা 6-7টা অস্থায়ী মূল কণিকা দেখব। কি কি দেখব? নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, পজিট্রন, মেসন, গ্রেভিটন, বোসন, মিউন, আর হচ্ছে পাইন। ক্লিয়ার? এই কয়েকটা জানতে পারলে হইলো। এখন দেখো এই চারটা তোমরা কিভাবে মনে রাখবা? এটা সহজ, প্যান দ্বারা মনে রাখা যায়, PEN প্যান, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর এখানে তো আছেই দুইটা, ডিউটেরন আর হচ্ছে আলফা কণা, তাহলে এই দুইটা আমি মনে রাখবো। তাহলে তুমি যদি এই পুরো চার্ট থেকে শুধু এই দুইটা অংশ মনে রাখো, স্থায়ী আর কম্পোজিট মনে রাখো, এটা কিন্তু মনে রাখা লাগতেছে না, কারণ এই দুইটা ছাড়া বাকি যা আছে সব কি হবে? অস্থায়ী মূলকণিকা হবে। বুঝাইতে পারলাম? কিন্তু যারা যারা এটাও মনে রাখতে চাও, মেডিকেলে পরীক্ষা দিতে চাও, জাহাঙ্গীরনগর ডি ইউনিটে পরীক্ষা দিতে চাও, তাদের জন্য এটাও মনে রাখা লাগবে। তো এটা মনে রাখার একদম সহজ ট্রিক্স কি দেখো, একটা গল্প বলি। নিউ আন্টির, ধরো তোমার একজন আন্টি, নতুন একটা আন্টি পেয়েছে, নিউ আন্টি, হ্যাঁ, ওনার একটা মেয়ে আছে খুবই পাজি, তোমার পাত্তা দিচ্ছে না। বুঝাইতে পারলাম? তাহলে নিউ আন্টির পাজি মেয়ে গার্ডেনে বসে মন পেলো অন্যজনের, তাহলে দেখো তো নিউতে মনে রাখবো কি? নিউট্রিনো, আন্টিতে মনে রাখবো অ্যান্টি নিউট্রিনো, পাজিতে মনে রাখবো পজিট্রন, মেয়েতে মনে রাখবো ম্যাসন, গার্ডেন দিয়ে মনে রাখবো গ্রেভিটন, বসেতে দিয়ে মনে রাখবো বোসন, আর মিউতে মনে রাখবো, মনতে মনে রাখবো মিউন, আর পাইলোতে মনে রাখবো পায়ন। তাহলে নিউ আন্টির পাজি মেয়ে গার্ডেনে বসে মন পেলো, তাহলে এটা আমার শেষ। এখন এখানে একটা ঝামেলা হইতে পারে, আপনাদের রিটেনে আসতে পারে, ঢাবি রিটেনে, এই যে এটা আলফা কণা কি 1 নম্বরের জন্য আসতেই পারে, HSC তো আসতো। আলফা কণা কি মনে আছে? দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে কি বলা হয় ভাইয়া? আলফা কণা। এখন হিলিয়াম নিউক্লিয়াসটা কি বলো তো? এই হচ্ছে হিলিয়াম, প্রোটন নাম্বার হচ্ছে 2, ভর সংখ্যা হচ্ছে 4। দ্বি ধনাত্মক মানে কি? তার ইলেকট্রন 2টা ছিল, সে দিয়ে দিছে, তাহলে 2+, তাই তো? 2+, এইটাকে বলা হয় আলটিমেটলি কি আছে? শুধু নিউক্লিয়াসটা পড়ে আছে না, ইলেকট্রন 2 ত্যাগ করে ফেলছে, তাহলে দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে বলা হয় আলফা কণা। এখন আরেকটা ঝামেলা হইতে পারে আপনাদের এখানে, ডিউটেরন জিনিসটা কি? আপনারা কি পড়ছিলেন হাইড্রোজেনের 3টা আইসোটোপ, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম? এটা কিন্তু ডিউটেরিয়াম ছিল, এটা কিন্তু ডিউটেরন, দুইটা কিন্তু সেম জিনিস না। একটু এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে। বুঝাইতে পারছি? একটু বলেন তো আপনারা কি বুঝছেন কি না? আপনারা বুঝতে পারছেন কিনা একটু জানান। তাহলে এই চার্ট থেকে আপনার কি কি প্রশ্ন হইতে পারে? এই চার্ট থেকে আপনার প্রশ্ন হইতে পারে কোনটি স্থায়ী কণিকা, কোনটি অস্থায়ী মূল কণিকা, কোনটি কম্পোজিট কণিকা। চলেন আমরা এই আনসারটা এবার করি, তারপরে হচ্ছে অন্য প্রশ্নে যাচ্ছি। কোনটি স্থায়িত্ব সবচেয়ে কম? স্থায়িত্ব সবচেয়ে কম মানে কি? অস্থায়ী। অস্থায়ী কে আছে দেখো তো? ইলেকট্রন, এটা তো স্থায়ী। প্রোটন, এটা স্থায়ী। দেখো তো নিউট্রন, এটা অস্থায়ী। এই যে ম্যাসন কি? অস্থায়ী। তাহলে উত্তরটা কি হবে ভাই আমার? ম্যাসন। উত্তর হবে আমার ম্যাসন। আনসার এটা কেন? এটা হবে না, এটা হবে না, এটা হবে না, আনসার হবে ম্যাসন। বুঝতে পারছি? তাহলে এখান থেকে প্রশ্ন আসার জন্য পারতে হয়, মানে পারেন আপনারা। ক্লিয়ার? আচ্ছা, এখন এখান থেকে রিটেন কি প্রশ্ন হইতে পারে? এমসিকিউর প্রশ্ন তো বুঝছি, এই কনসেপ্ট থেকে যে ধরনের এমসিকিউ হোক না কেন আশা করি সেই জিনিসটা পারবেন। এখন মানে রিটেন কীরকম প্রশ্ন হইতে পারে সেটা নিয়ে একটা কথা বলি। আমরা কি পড়ছি? ইলেকট্রনের আপেক্ষিক চার্জ কত? -1। নিউট্রনের আপেক্ষিক চার্জ কত? 0। আর হচ্ছে প্রোটনের আপেক্ষিক চার্জ হচ্ছে +1। এখন প্রশ্ন হইতে পারে প্রোটন কেন +1? কোশ্চেন কি জাগছে কখনো মনে? আচ্ছা, এই প্রশ্নটা আমরা আনসার করে ট্রাই করি। চলো, প্রোটন কেন হচ্ছে +1? হোয়াই প্রোটন ইজ, মানে প্রোটনের আপেক্ষিক চার্জ কেন হচ্ছে +1? ওকে। আর আরেকটা দেখব নিউট্রনের আপেক্ষিক চার্জ কেন 0? এই দুইটা প্রশ্ন আমরা দেখার ট্রাই করি। এগুলো হচ্ছে ডিইউ রিটেনে আসতে পারে, খুলনা ভার্সিটি রিটেনে আসতে পারে। গত বছর অনেক চিল্লায় বলছিলাম যে অরবিটালের স্ট্রাকচারগুলো পড়ে যাইছে, এর আগের বছর রিটেন আসছিল, পরপর 2 বছর কিন্তু এমসিকিউতে আসছে। সো একটু ভালো করে দেখবা, হ্যাঁ। আচ্ছা, এটা বোঝার জন্য আমাকে আরেকটু পড়াশোনা করতে হবে। একটা নিউক্লিয়াসে কী কী থাকে? প্রোটন থাকে আর হচ্ছে নিউট্রন থাকে। এটা একটা কি? নিউক্লিয়াস। তুমি যদি একটা নিউক্লিয়াসকে ভাঙো কি পাবা জানো? নিউক্লিয়াসকে ভাঙলে কি পাবা? কোয়ার্ক পাবা, শক্তির গুচ্ছ। কি পাবা? শক্তির গুচ্ছ বা কোয়ার্ক পাবা, শক্তির গুচ্ছ বা কোয়ার্ক। তুমি যদি কোয়ার্ককেও ভাঙতে চাও, 2 ধরনের কোয়ার্ক পাবা। একটা হচ্ছে স্থায়ী কোয়ার্ক, আর একটা হচ্ছে অস্থায়ী কোয়ার্ক।
আরেকটা কি অস্থায়ী কোয়ার্ক। অস্থায়ী কোয়ার্ক, একটা হচ্ছে স্থায়ী কোয়ার্ক আর একটা হচ্ছে অস্থায়ী কোয়ার্ক। এখন আসো, স্থায়ী কোয়ার্ক কয় ধরনের? স্থায়ী কোয়ার্ক হচ্ছে দুই ধরনের, আপ কোয়ার্ক অ্যান্ড ডাউন কোয়ার্ক। ডাউন কোয়ার্ক। আর অস্থায়ী কোয়ার্ক হচ্ছে চার ধরনের, স্ট্রং, স্ট্রং, চার্ম, টপ আর হচ্ছে বটম। বটম। তাহলে কি বললাম ভাইয়া, আমরা যদি নিউক্লিয়াসকে ভাঙি প্রচুর শক্তি পাবো। শক্তি মানে কোয়ার্ক বা শক্তির গুচ্ছ। এই কোয়ার্ককে ভাঙলে আমরা দুই ধরনের কোয়ার্ক পাবো, স্থায়ী কোয়ার্ক, অস্থায়ী কোয়ার্ক। স্থায়ী কোয়ার্ক দুই ধরনের, আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক। আর অস্থায়ী কোয়ার্ক চার ধরনের, স্ট্রং, চার্ম, টপ, বটম। দেখো টপ মানে কি উপরে, বটম মানে নিচে। স্ট্রং শক্তি, চার্ম মনে রাখবে ভাই একটা কথা। তাহলে স্ট্রং, চার্ম, টপ, বটম। আপ আর ডাউন ওপর নিচ জানি। আচ্ছা এইবার মনে রাখতে হবে আরেকটা ছোট্ট কথা, সেটা হচ্ছে এই আপ কোয়ার্কের একটা ভ্যালু আছে, হ্যাঁ, ডাউন কোয়ার্কের একটা ভ্যালু আছে। এটাকে ধরা হয় ওয়ান থার্ড অফ ইলেকট্রনের চার্জ। কি বললাম? ওয়ান থার্ড অফ ইলেকট্রনের চার্জ। আর এটাকে ধরা হয় টু থার্ড অফ আচ্ছা এবার আমরা প্রশ্নে আসি, দাঁড়াও। প্রশ্নটা কই লিখছিলাম? এই যে এখানে, তাই না? এই যে তুমি যদি প্রোটনকে ভাঙো, কি বললাম, তুমি যদি একটা প্রোটনকে ভাঙো, একটা প্রোটনকে ভেঙে কি কি পাবা জানো? একটা প্রোটনকে যদি ভাঙো তুমি তিনটা জিনিস পাবা। দুইটা পাবা আপ কোয়ার্ক, দুইটা পাবা আপ কোয়ার্ক, একটা পাবা ডাউন কোয়ার্ক, একটা পাবা ডাউন কোয়ার্ক। বুঝাতে পারছি? দুইটা পাবা আপ কোয়ার্ক, একটা পাবা ডাউন কোয়ার্ক। আর যদি তুমি নিউট্রনকে ভাঙো, নিউট্রনকে ভাঙো তুমি তিনটা জিনিস পাবা। দুইটা পাবা ডাউন কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, একটা পাবা আপ কোয়ার্ক। ক্লিয়ার? এইটুকু কথা বুঝছো কিনা একটু জানাও। এখন আসো এখানে, এই যে আপ কোয়ার্কের মান হচ্ছে 2/3 অফ ইলেকট্রনের চার্জ, অবশ্যই এটা পজিটিভের। ক্লিয়ার? আর ডাউন কোয়ার্কের মান হচ্ছে 1/3 অফ ইলেকট্রনের চার্জ। এই হচ্ছে কথা। এখন যদি আমি ভ্যালুগুলো বসাই, খেয়াল করো, তাহলে আপ কোয়ার্ক মানে 2/3, 2/3, আরেকটা আপ কোয়ার্ক মানে 2/3, 2/3। ডাউন কোয়ার্কের মান কত? -1/3। ক্লিয়ার? এখন যদি ক্যালকুলেশন করো, এখানে লসাগু বা এলসিএম কত আসতেছে? 3। তাহলে এখানে আসতেছে 2 + 2 - 1, আলটিমেটলি থাকতেছে 3 / 3 ইজ ইকুয়াল +1। দ্যাটস ওয়াই প্রোটন ইজ ইকুয়াল টু পজিটিভের 1। রিটেনে আসলে তোমাকে এইটুকু সিম্পলিফাই করে দেখাইতে হবে বা ক্যালকুলেশন করে দেখাইতে হবে। এবার যদি আমরা এখানে সিম্পলিফাইটা করি, দুইটা ডাউন কোয়ার্ক মানে -1/3 প্লাস 2/3। এখানে যদি লসাগু করো 3 -2 প্লাস 2, আলটিমেটলি 0 / 3 মানে 0। তাহলে নিউট্রন ইজ ইকুয়াল টু 0। তাহলে রিটেনে আসতে পারে এটা, ডিউ রিটেন। রিটেন। ক্লিয়ার? বুঝছো কিনা একটু জানাও। এই রিটেনের পার্টটা বুঝছো? তাহলে আমাদের একটা কনসেপ্ট কিন্তু একদম দফা রফা হইলো। কনসেপ্টটা কি? মূল কণিকা। মূল কণিকা থেকে এমসিকিউ যে আসতে পারে, রিটেন যে আসতে পারে, সব দেখাই দিছি। তো এইটুকু তোমাদের, একজন বলছে 2/3 কীভাবে আসলো? এই যে দেখো, এই যে এটা তো মনে রাখা লাগবে। এই যে এই যে এই যে আপ কোয়ার্কের মান কত? 2/3। আর ডাউন কোয়ার্কের মান কত? 1/3 অফ ইলেকট্রনের চার্জ মানে মাইনাসের, আর এটা হচ্ছে পজিটিভ। এটা মুখস্থ রাখা লাগবে। কনসেপ্ট, একটা ভ্যালু, বুঝলা? এভাবে আসছে। এখন বলো এটা বুঝছো কিনা, রিটার্নের পার্টটা বুঝছো কিনা? তাহলে আপনারা যারা যারা ক্লাসটা শেয়ার দেন নাই, কাইন্ডলি শেয়ার দিয়ে দিবেন। আর মূল কণিকা রিলেটেড আপনি যেই ভার্সিটিতে পরীক্ষা দেন, এইটুকু এনশিওর থাকেন, মেডিকেল, জাহাঙ্গীরনগর, মানে বাংলাদেশে যতটা ভার্সিটিতে পরীক্ষা দেন, মূল কণিকা থেকে আর বাইরে কোনো প্রশ্ন আসবে না। হয় স্থায়ী কোনটা, অস্থায়ী কোনটা, কম্পোজিট কোনটা, না হয় রিটেনে আসলে এইটুকু। ওকে, ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। চলেন আমরা এবার সামনে যাই।
এবার আরেকটা কোশ্চেন যদি আমরা সলভ করা ট্রাই করি, নিচের কোনটি আইসোটোন? এখন আমরা আইসো রিলেটেড যত ধরনের কনসেপ্ট আছে শিখে ফেলবো। আইসোটোন, আইসোটোপ, আইসো ইলেকট্রন, বিশেষ করে লাস্ট কয়েক বছর যাবত কিন্তু আইসো ইলেকট্রন থেকে প্রশ্ন আসতেছে। আপনারা যদি প্রশ্ন দেখে থাকেন, প্রথম কয়েক বছর আইসোটোপ, আইসোবার, আইসোমার এগুলো দিয়ে ভরপুর প্রশ্ন হইতো, কিন্তু লাস্ট 2-3 বছর যাবত কিন্তু এই আইসোটোপ রিলেটেড প্রশ্ন থেকে কনভার্ট হয়ে সেটা আইসো ইলেকট্রনের দিকে ধাবিত হয়েছে। আপনারা এই জিনিসটা খেয়াল করছেন? কোশ্চেন ব্যাংক যদি ভালো অ্যানালাইসিস করেন তাহলে এই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন। তাহলে আমরা এইটি রিলেটেড সবগুলো জিনিস দেখা ট্রাই করব। আইসো শব্দের অর্থ কি? আইসো মানে হচ্ছে একই, যেহেতু টোপ মানে অবস্থান, তাহলে পর্যায় সারণীতে তার অবস্থান কি সেম জায়গায় হবে, তাই না? তাহলে আমি একটা ছোট্ট চার্ট দেখাচ্ছি, এটা শুধু মনে রাখবেন। আইসোটোপ আইসোটোপ মানে পর্যায় সারণীতে একই জায়গায় সে অবস্থান করবে, সো তার প্রোটন নাম্বার কি থাকবে? সেম থাকবে। তাহলে আইসোটোপ পদে কি প্রোটন, তাহলে প্রোটন নাম্বার সেম, প্রোটন সেম থাকবে। ক্লিয়ার? তারপরে আসি আইসোটোন। আইসোটোন তাহলে দন্তন্য, দন্তন্য দিয়ে মনে রাখবো নিউট্রন, নিউট্রন সেম থাকবে। এবার আইসোবার, আইসোবার, আইসোবার দিয়ে কি মনে রাখবো? ভর সংখ্যা সেম, ভর সেম থাকবে। আর আইসো ইলেকট্রন, আরেকটা কি আছে? আইসো ইলেকট্রন, আইসো ইলেকট্রন কি সেম থাকবে? ইলেকট্রন নাম্বার সেম থাকবে, ইলেকট্রন নাম্বার সেম বা ইলেকট্রন সংখ্যা সেম থাকবে। বুঝাইতে পারছি? তাহলে এই কয়েকটা কথা আপনাদের একটু মাথায় গেঁথে রাখতে হবে, তাহলে দেখবেন এই ধরনের প্রশ্ন আপনারা হচ্ছে ঝামেলা পড়বেন না। এবার এটার আনসার করি। আইসোটোন দন্তন্য, জানতে চাইছি কি টুন দন্তন্য, দন্তন্য মানে কি? নিউট্রন, নিউট্রন কি সেম থাকবে। নিউট্রন মানে কি মনে আছে? নিউট্রন সংখ্যা সমান সমান কি ছিল? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। এখন আপনাদের একটা প্রশ্ন, ভর সংখ্যা আরেকটা নাম আছে, কেউ কি জানেন? ভর সংখ্যাকে কি বলা হয়? নিউক্লিয়ন সংখ্যাও কিন্তু বলা হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ভর সংখ্যাকে কিন্তু, ভর সংখ্যা কিন্তু নিউক্লিয়ন সংখ্যাও বলা হয়, এটুকু মাথায় রাখবেন। তাহলে দেখুন তো এটা কোথায় সেম আছে? এটার ভর সংখ্যা 30, 30 থেকে 14 বিয়োগ দিয়ে দেন, তাহলে কত থাকতেছে বলো? 16, তাই না? তাহলে এখানে 16, এখানে 16, 16, 32, তাহলে প্রথমেই তো আমি নিউট্রন সেম পেয়ে গেছি। দেখো তো প্রথমটার ক্ষেত্রে 30 মাইনাস 14 ইজ ইকুয়াল টু 16, এখানে কত? 32, 32 মাইনাস 16 ইজ ইকুয়াল টু 16। দেখছো 16, 16 নিউট্রন সংখ্যা কি সেম? নিউট্রন সংখ্যা সেম, তাহলে নিউট্রন সংখ্যা যদি সেম হয় সেটা কি আইসোটোন? তাহলে উত্তর কি হবে ভাই আমার? ক হবে আমার উত্তর। আচ্ছা এটা কেন হবে না সেটা খেয়াল করো অপশনগুলো। এখানে 31 মাইনাস 14 ডিফারেন্স কত? 15। এখানে 33 আর হচ্ছে 16 ডিফারেন্স কত? খেয়াল করো তো, 16 দুগুণা 32, তাহলে এখানে 17 হয়ে যাচ্ছে ডিফারেন্স, তাহলে সেম হইল না নিউট্রন সংখ্যা। এখানে 7, এখানে কত? 8, তাহলে এটা হচ্ছে না। এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, এটা হচ্ছে না। উত্তর হবে ক। ক্লিয়ার? বুঝছো কি না? তাহলে এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু তোমাদের পারা লাগবে। এবার এই প্রশ্নে আসো, এরা পরস্পরের কি? দেখো তো এখানে কি 30, 31, 32 মানে ভর সংখ্যা সেম না। যদি ভর সংখ্যা সেম না সে কি হবে না? আইসোবার হবে না। দেখো তাহলে এই অপশনটা কি বাদ, আইসোবার সে কখনই হবে না। তারপর দেখো প্রোটন সংখ্যা সেম না, 14, 15, 16 প্রোটন সংখ্যা সেম না, যেহেতু সে কি হবে না? আইসোটোপ হবে না। প কই? আচ্ছা এটা আইসোটোন, আইসোটোন দুইবার, সেটা প হবে। হ্যাঁ আইসোটোপ, তাহলে এটাও কি হবে না। পরে আসেন এবার নিউট্রন সংখ্যা বের করেন। 30 মাইনাস 14 কত আসতেছে? 16। এখানে কত আসতেছে খেয়াল করো তো, 15, 15, 30, এখানে ডিফারেন্স 16, এখানেও ডিফারেন্স 16, প্রত্যেকটার ক্ষেত্রে ডিফারেন্স 16, মানে নিউট্রন সংখ্যা সেম। নিউট্রন সংখ্যা সেম হলে উত্তর কি হবে? আইসোটোন। এখানে কিন্তু নিউক্লিয়ন লেখছে, দেখছো? এই কথাটাই বলছিলাম। নিউক্লিয়ন মানে কি? নিউক্লিয়ন সংখ্যা মানে হচ্ছে ভর সংখ্যা, ভর সংখ্যা। নিউক্লিয়ন সংখ্যা মানে কি? ভর সংখ্যা, এটা মনে রাখা লাগবে। তাহলে উত্তর কি হবে? ক। আপনারা কি উত্তর করতেছেন? উত্তর হবে এ নাম্বার আনসার। আশা করি বুঝছেন। ক্লিয়ার? এবার আসেন
ইলেকট্রন রিলেটেড কথাবার্তা। ইলেকট্রন কিভাবে গণনা করব? ইলেকট্রন তো আমরা শিখছি, ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন, যোজনী ইলেকট্রন, কত টাইপের ইলেকট্রন আছে না? তো ইলেকট্রন রিলেটেড কথাবার্তাগুলো একটু আমরা দেখা ট্রাই করবো, একটু মনোযোগ দিবেন। প্রশ্ন আমি পরে আসতেছি, আমি একটু আপনাদেরকে এই জিনিসটা দেখাইতে যাচ্ছি, একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে, কেমন? এটা আপনাদের একদম ভালো করে মনে রাখবেন, দেখবেন যে এই পার্ট থেকে একটা প্রশ্ন পাবেন যে কোনো ভার্সিটিতে। কথাটা মিলাই নেন যে ভাই বলছিল। এই চার্টটা একটু কষ্ট করে ভালো করে বোঝার ট্রাই করবেন। প্রথমে আমি যৌগ লিখব, প্রথমে যৌগ, যৌগ কি কি দেখব? নাইট্রেট, কার্বনেট, সালফেট, অ্যামোনিয়াম আয়ন, কয়েকটা দেখি, কেমন? ওকে, এখানে কি দেখব? মোট ইলেকট্রন, কি বললাম? এখানে দেখবো আমরা মোট ইলেকট্রন কয়টা আছে। পরে দেখব যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন কয়টা আছে। মোট ইলেকট্রন দেখবো, যোজ্যতা ইলেকট্রন দেখবো, পরে দেখবো নিউট্রন কয়টা আছে, নিউট্রন, নিউট্রন কয়টা আছে, বুঝতে পারছি? পরে দেখবো কি নিউট্রন কয়টা আছে। আচ্ছা, এই বক্স ওইটা তো কেন দিলাম, ওইটা লাগবে না, হয়েছে। খেয়াল করে এবার একটু মনোযোগ দিয়ে দেখো, নাইট্রেট NO3 মাইনাস, মাইনাস মানে কি ইলেকট্রন সে গ্রহণ করছে, আর প্লাস মানে কি ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে এখানে মোট ইলেকট্রন কয়টা? নাইট্রোজেনের টোটাল ইলেকট্রন কয়টা? 7টা। অক্সিজেন আছে কয়টা? 3টা। একটা অক্সিজেনের ইলেকট্রন হচ্ছে 8টা, তাহলে কি হবে? 3 × 8, ক্লিয়ার? আর মাইনাস মানে কি সে একটা ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে টোটাল কয়টা ইলেকট্রন হলো দেখো তো? 3 × 8 = 24, 24 × 1 = 25, 25 আর হচ্ছে 7 মানে 32। মোট ইলেকট্রন কয়টা? 32টা, ক্লিয়ার? মোট ইলেকট্রন গণনা বুঝছো? পরে এবার আনসার করো তো, কার্বনেটের কয়টা আছে? কার্বনের মোট ইলেকট্রন হচ্ছে 6, প্লাস অক্সিজেন আছে 3টা, তাহলে 3 × 8, আর -2 মানে কি 2টা ইলেকট্রন সে গ্রহণ করছে। তাহলে কি হবে? 3 × 8 = 24, 24 আর 6 = 30, আর প্লাস 2 = 32, বুঝতে পারছো? এবার আসো সালফেট, সালফারের ইলেকট্রন হচ্ছে 16টা, অক্সিজেন আছে 4টা, তাহলে 4 × 8, -2 মানে 2টা ইলেকট্রন সে গ্রহণ করছে। তাহলে টোটাল ইলেকট্রন কয়টা হচ্ছে দেখো তো? 4 × 8 = 32, 32 আর 2 হচ্ছে 34, 34 আর হচ্ছে 16, কত হচ্ছে ভাইয়া? 4 × 8 = 32, 32 আর হচ্ছে 2 34, তাহলে 50টা। টোটাল ইলেকট্রন কয়টা হচ্ছে সালফেটের? 50টা, বুঝাইতে পারছি? এবার অ্যামোনিয়ামে আসো, নাইট্রোজেন হচ্ছে 7টা, হাইড্রোজেন হচ্ছে 4টা, +1 মানে কি একটা ইলেকট্রন সে গ্রহণ ত্যাগ করছে, তো -1 হয়ে যাবে। তাহলে 7 × 4 কত? 11, -1 কত? 10, 10টি। তাহলে আমরা মোট ইলেকট্রন গণনা শিখে ফেলছি। তাহলে আমরা মোট ইলেকট্রন গণনা শিখছি, বুঝাইতে পারলাম? এবার আসো যোজ্যতা ইলেকট্রন। এখন তোমাদের কি যোজ্যতা ইলেকট্রন সম্পর্কে ধারণা আছে? দেখো, যোজ্যতা ইলেকট্রন কি আমি এখানে লিখে দিচ্ছি, যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন কি? সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন নাম্বার, সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা, সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা। কি বললাম? যোজ্যতা ইলেকট্রন কি? সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা। এবার আসো যোজ্যতা ইলেকট্রন। নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন কত? আমি একটু ডিটেলস দেখাচ্ছি। দেখো, নাইট্রোজেন 7 ইলেকট্রন কনফিগারেশন করো, 1s2 2s2 2sp3, তাই তো? তাহলে সর্বশেষ শক্তিস্তর কোনটা? এখানে অরবিটাল আছে 1s আর 2, 1 আর 2 আছে, তাই না? তাহলে সর্বশেষ কোনটা? 2। তাহলে সর্বশেষ শক্তিস্তরে টোটাল কয়টা ইলেকট্রন আছে? 3, 2, 5। তাহলে নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন কত?
5। আমি আরেকটা দেখো, খেয়াল করো, আরেকটা দেখাচ্ছি। ধরো আমি যদি এবার সালফার বলি, সালফারের কত 16, ইলেকট্রন কনফিগারেশন করো 1s2, 2s2, 2sp6, thrice-s2, thrice-p4, 16 না? দেখো 2 আর 4 10, তাহলে সর্বশেষ শক্তি স্তর কি 3তে টোটাল কয়টা ইলেকট্রন আছে? 6টা। তাহলে সালফারের যোজ্যতা ইলেকট্রন কত? 6। তাহলে যোজ্যতা ইলেকট্রন বের করে কি বুঝাইতে পারছি? আশা করি বুঝাইতে পারছি। এবারে আমরা এখানে আসি। দেখো নাইট্রোজেনের 7, তাহলে প্রথম শেলে থাকে 2টা, পরের শেলে কয়টা থাকবে? 7 হইতে 5 লাগবে। তাহলে নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে আমার 5 প্লাস। এবার আসো অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কত? খেয়াল করো তো, এই হচ্ছে আমার অক্সিজেনের হচ্ছে 8, তাহলে কত থাকবে? 1s2, 2s2, 2sp4। দেখো তো সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 6টা। তাহলে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কত? 6। অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন 6। তাহলে অক্সিজেন আছে 3টা, তাহলে 3 6 কত হবে? 18। আর মাইনাস মানে কি একটা ইলেকট্রন সে গ্রহণ করছে, তাহলে তার যোজ্যতা ইলেকট্রন কত হইল? 18 একে 19, 19 আর 5 কত? 24। তাহলে নাইট্রেটের যোজ্যতা ইলেকট্রন 24 আর মোট ইলেকট্রন কত ছিল? 32। তাহলে একটা জিনিস কি, আচ্ছা আর একটা জিনিস দেখাই, এটা দেখো। এবার কার্বনেটের যোজ্যতা ইলেকট্রন আসো। কার্বনের যোজ্যতা ইলেকট্রন কত? কার্বনের হচ্ছে 6, প্রথম শেলে 2, পরের শেলে কত? 6 এর জন্য আর কত লাগে বাকি? 4। তাহলে কার্বনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 4 প্লাস। অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন 6 আছে কয়টা? 3টা, তাহলে 3 6 18, যেহেতু -1 একটা গ্রহণ করছে। ক্লিয়ার? তাহলে টোটাল কয়টা হচ্ছে দেখো তো? 19 আর 4 কত? 19 আর 4 23। বুঝাইতে পারলাম? তুমি একটা জিনিস খেয়াল করো তো, প্রত্যেক ক্ষেত্রে মোট ইলেকট্রন থেকে তার যোজ্যতা ইলেকট্রন কি কম? মোট ইলেকট্রন থেকে তার যোজ্যতা ইলেকট্রন কি ভাইয়া কম? বুঝাইতে পারছি? এই ভুল লিখছি এখানে তো একটু ভুল লিখছি। +2 হবে না, কার্বনের তো 2 মাইনাস +2 ইজ ইকুয়াল টু 24 হবে। 24। ক্লিয়ার? দেখছো মোট ইলেকট্রন থেকে তার যোজ্যতা ইলেকট্রন কম। এবার আসো সালফেটের মধ্যে। সালফেটের যোজ্যতা ইলেকট্রন, সালফেট হচ্ছে 6 প্লাস, অক্সিজেন হচ্ছে 4টা, তাহলে 6 4 6 24 প্লাস 2 মাইনাস মানে 2 যোগ হবে, তাহলে কত হচ্ছে দেখো? 32। তুমি এখানে দেখো মোট ইলেকট্রন থেকে তার যোজ্যতা ইলেকট্রন কি কম, কারণ কি যোজ্যতা ইলেকট্রনে কাউন্ট করতেছি শুধু সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন। এবার অ্যামোনিয়াম এটার মধ্যে আসো। নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন 5 প্লাস, হাইড্রোজেনের যোজ্যতা ইলেকট্রন কত? 1 আছে কয়টা? 4টা, 1 মাইনাস, কারণ কি একটা গ্রহণ করছে, ত্যাগ করে দিয়েছে প্লাস যেহেতু। তাহলে 5 আর 4 9, 9 থেকে 1 চলে গেছে কত? 8। বুঝতে পারছি? এইটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার। এবার আসো নিউট্রন সংখ্যা, এটা ঝামেলা করে অনেকে, এই অংশটা একটু বুঝতে হবে। নিউট্রন, নাইট্রোজেনের নিউট্রন সংখ্যা কত? নাইট্রোজেনের ভর হচ্ছে কত? 14। আর প্রোটন নাম্বার কত আছে একটা দেখাচ্ছি। নাইট্রোজেনের নিউট্রন কিভাবে বের করি দেখো। নাইট্রোজেন হচ্ছে এটা 7 আর হচ্ছে 14, তাহলে নিউট্রন কত হবে? 14 - 7 ইজ ইকুয়াল টু কত ভাইয়া? 7। বুঝতে পারছি? এই কিভাবে প্রত্যেকটা বের করা লাগবে। অক্সিজেনেরটা বের করো। অক্সিজেন 16 আর হচ্ছে 8, তাহলে কত হবে? 16 - 8 ইজ ইকুয়ালস টু 8। সালফারেরটা দেখো, সালফার 32 আর হচ্ছে 16, তাহলে কত হবে? 16, তাই না? এভাবে আমরা বের করে নেব দরকার হলে, যদি না পারি। নাইট্রোজেনের নিউট্রন সংখ্যা কত ভাইয়া? 7 প্লাস। অক্সিজেনের নিউট্রন সংখ্যা কত? 8। তারপর হচ্ছে -1 মানে মাইনাস কি? মাইনাস থাকলে 1 প্লাস হয়ে যাবে। তাহলে টোটাল কত হচ্ছে? 8 আর 1 9, 9 আর 7 কত ভাইয়া? 16। বুঝছো? যারা এইটুকু বুঝছো একটু সবাই জানাও যে ভাইয়া বুঝছি। যারা এইটুকু পর্যন্ত বুঝছো একটু জানাও বুঝছি। এইটা বুঝছো কিনা? এখানে যে 16 হয়েছে এটা বুঝছো কিনা বলো। এখানে যে 16 হয়েছে এটা বুঝছো কিনা একটু জানাও। এই না জানলে তো আমি কথাই বলতে, মানে কি পড়াবো বলো তো ভাইয়ারা। আচ্ছা তোমরা একটা জিনিস খেয়াল করো ভাইয়া, আমি কিন্তু পড়তেছি নিউট্রন নাম্বার। তাহলে প্লাস মাইনাস যে হচ্ছে সেটা কেন হয়? একটা ইলেকট্রন ত্যাগ করলে প্লাস হয়, একটা ইলেকট্রন গ্রহণ করলে মাইনাস হয়। তাহলে এখানে কি নিউট্রনের কোনো ব্যাপার স্যাপার আছে? না।
তাহলে এখানে কি +1 হবে? হবে না। এই হচ্ছে মেইন ফ্যাক্ট। সবাই তো এখানে ভুলটা করে, এই 1 কি হবে? হবে না। তাহলে নিউট্রন সংখ্যা কিভাবে গণনা করবো ভাইয়া? এই যে দেখো 7, নাইট্রোজেনের 7টা নিউট্রন, অক্সিজেনের 8টা নিউট্রন। এই মাইনাস তো কার জন্য? ইলেকট্রনের জন্য। তো সেটা তো নিউট্রনে আসবে না, শুধু এইটুকুই। তাহলে কত হবে? 7 7 14 1 15। তাহলে নিউট্রন সংখ্যা কত নাইট্রেটের? 15টা। ক্লিয়ার? এখন বুঝছো আশা করি। এবার এটার ক্যালকুলেশন করো কার্বনেটের। কার্বনের নিউট্রন সংখ্যা কত? 6 প্লাস অক্সিজেনের নিউট্রন সংখ্যা কত? 8। তাহলে অক্সিজেন, এই ভুল লিখছি, অক্সিজেন তো 3টা আছে না এখানে, ভুল লিখছি, একটু ভুল লিখছি ভাইয়া, একটু খেয়াল করো। নাইট্রোজেন তো একটা আছে 7, অক্সিজেন আছে কয়টা এখানে? 3টা। তাহলে 3 8 কত? 24। তাহলে 24 আর 7 কত ভাই? 31। এবার কার্বনেটে আসো, কার্বনের নিউট্রন কত? 6, অক্সিজেনের 8 আছে কয়টা? 3টা। 3 8 24। এটা কি যোগ হবে -2? না, কারণ এটা তো নিউট্রনে নাই। তাহলে কত হচ্ছে এখানে? 30। বুঝতে পারছি? পরে দেখো সালফাইডের খেয়াল করো। সালফারের নিউট্রন সংখ্যা 16 প্লাস অক্সিজেনের আছে 4টা। তাহলে 4 8 কত? 32। আর কি কিছু এই -2 কে আসবে না, এটা তো ইলেকট্রনের জন্য। তাহলে এখানে কত হচ্ছে বলো তো ভাইয়া? 30 40 48। এবার আসো এই যে অ্যামোনিয়ামের মধ্যে নাইট্রোজেনের নিউট্রন সংখ্যা কত? 7। হাইড্রোজেনের নিউট্রন সংখ্যা কত? হাইড্রোজেনের নিউট্রন সংখ্যা কত এটা বলো। দেখো হাইড্রোজেন কি ছিল? এরকম ছিল না 1 1। তাহলে নিউট্রন সংখ্যা কত হবে? 1 - 1 = কত? 0। কত? 0। হাইড্রোজেনের কি নিউট্রন আছে? না। তাহলে এখানে খেয়াল করো ভাইয়া, অ্যামোনিয়াম না NH4, তার কি কোনো নিউট্রন আছে? নাই তো, শুধু 7। এটাই হচ্ছে আনসার। শুধু কয়টা? 7টাই। কয়টা? 7টাই। শেষ। একটু বুঝছো কিনা জানো? এই আপনারা বুঝছেন? একটু জানান। হ্যাঁ, প্রথমটা ভুল হয়েছে, এখন ঠিক আছে। দেখো নাইট্রোজেনের 7টা, অক্সিজেন আছে কয়টা? 3টা। তাই 3 8 24, আর মাইনাসের জন্য দেখবে আসবে না। আশা করি এখন ক্লিয়ার। এই 4টা বুঝছো। দেখবা যে এই নিউট্রন সংখ্যা গণনা, ইলেকট্রন সংখ্যা গণনা, না হচ্ছে তোমার প্রোটন নাম্বার গণনা, যোজ্যতা ইলেকট্রন গণনা, এগুলো দিয়ে প্রশ্ন হয়ে যেতে পারে, এগুলো দিয়ে প্রশ্ন হয়ে যেতে পারে। হ্যাঁ, প্রথমটা ভুল হয়েছে দেখছি, পরে তো ঠিক করলাম। ক্লিয়ার? এবার আমরা প্রশ্নে আসি। দেখো প্রশ্নে জানতে চাইছে S2O3 2- এই যৌগটা হচ্ছে এটা। হ্যাঁ, S2O3 2- আয়নের সর্বমোট যোজন ইলেকট্রন সংখ্যা গণনা করো, মানে যোজ্যতা ইলেকট্রন গণনা করতে বলছে। কি গণনা করতে? যোজ্যতা ইলেকট্রন গণনা করো ভাইয়া। সালফারের যোজ্যতা ইলেকট্রন কত? 6। তাহলে 6 × 2 প্লাস অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কত? 6। তাহলে 6 × 3 -2, মানে কি দুইটা ইলেকট্রন সে গ্রহণ করছে, এই তো ঘটনা। তাহলে 6 2 12 প্লাস 3 6 18 প্লাস 2, তাহলে কত হচ্ছে? 18 আর 2 20 আর 12 32। কোথায় আছে আনসার? এই যে 32। বুঝতে পারছেন? অল ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে। আশা করি আপনারা এই জিনিসটা বুঝছেন। এখন দেখো তো ভাইয়া, আমি যদি তোমাকে একটা কোশ্চেন সলভ করাইতাম, তাহলে কি হইতো জিনিসটা? না, আমরা একটা কনসেপ্ট একদম A to Z শিখবো, যেন এই প্যাটার্নের যেই ভার্সিটিতে যেই ধরনের প্রশ্ন আসুক না কেন আমরা ভালো করে সলভ করতে পারি। ওকে, এবার আসো পরবর্তীতে যদি যাই। এটা হচ্ছে ফসফোনিয়াম আয়ন। হ্যাঁ, কতটি ইলেকট্রন আছে বলো তো? PH3 ছিল ফসফিন। এটা কই থেকে আসছে? PH3 ফসফিন ছিল। এটার যে লোন পেয়ার ছিল, সেই লোন পেয়ার দিয়ে হচ্ছে প্রোটনের সাথে বন্ধন গঠন করছে। কি বন্ধন? কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড বা সন্নিবেশ বন্ধন। সেখান থেকে আমার কি হয়েছে? ফসফোনিয়াম আয়ন হয়েছে, PH4 পজিটিভ। এটা হয়েছে। এখানে টোটাল কয়টা ইলেকট্রন আছে বের করো। ফসফরাসের ইলেকট্রন কয়টা? এখানে কিন্তু যোজনী ইলেকট্রন জানতে চায় না, বুঝতে হবে। দেখো এখানে কিন্তু যোজনী ইলেকট্রন বলছে না, মোট ইলেকট্রন জানতে চাইছে, খেয়াল রাখতে হবে। তাহলে ফসফরাসের ইলেকট্রন কয়টা ভাইয়া? 15টা। হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা? 4টা। +1 মানে কি একটা ত্যাগ করছে, তাহলে 15 আর হচ্ছে 4 কত? 19 -1 মানে 18 18টি। কয়টি ইলেকট্রন আছে ভাইয়া? 18টি ইলেকট্রন আছে।
তাহলে ইলেকট্রন সংখ্যা গণনা দিয়ে যেন তোমাদের আর কোনো ঝামেলা না হয়। তোমরা কি আনসার করতে পারতেছো? যারা যারা এখনো সালাম দিচ্ছ সকলের সালামের জবাব নিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। আমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করি, কেমন? আসো, আশা করি এটা বুঝছো। পরে আসো, কি বলছে? এক আণবিক সংখ্যা বিশিষ্ট কোনো মৌলের 3টি আইসোটোপ দেয়া আছে। ওকে, কোন আইসোটোপটির বহিস্থ শেলে একটি ইলেকট্রন আছে? বুঝাইতে পারছি? এখানে 3টা আইসোটোপ দেয়া আছে হাইড্রোজেনের। হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে, দেখো। আচ্ছা, এটা এভাবে আঁকার দরকার নাই। দেখো, এখানে আছে প্রোটিয়াম, এখানে আছে ডিউটেরিয়াম, এখানে আছে ট্রিটিয়াম। খেয়াল করো তো, এখানে প্রত্যেকটার প্রোটন নাম্বার কত? সবগুলোর প্রোটন নাম্বার কত? 1। ভর সংখ্যার ভিন্ন, তাই না? সবগুলোর কি ভিন্ন? ভর সংখ্যা, মানে নিউক্লিয়ন সংখ্যা এ হচ্ছে ভিন্ন, 1 2 3। তাহলে ডিফারেন্সটা কিসের হচ্ছে? এখানে ডিফারেন্সটা কিসের হচ্ছে বলো তো? নিউট্রন সংখ্যার হচ্ছে না? এখানে নিউট্রন কত? 0। এখানে নিউট্রন কত ভাইয়া? এখানে নিউট্রন হচ্ছে 1। এখানে নিউট্রন কত? এখানে নিউট্রন হচ্ছে 2। ডিফারেন্স হচ্ছে তোমার নিউট্রনে হচ্ছে। যেহেতু প্রোটন সংখ্যা সেম, প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা কি সেম। ঝামেলা মানে ডিফারেন্স কিসের মধ্যে? প্রোটনের মধ্যে। তাহলে আমাকে জানতে চাইছে ইলেকট্রনের কথা। খেয়াল করো, কোশ্চেনটা কিন্তু হুদাই দিছে, বহিস্থ শেলের ইলেকট্রন আছে কোনটার মধ্যে? একটি। সবগুলোর মধ্যেই তো একটি করে ইলেকট্রন, সবগুলোর মধ্যেই কি একটি করে ইলেকট্রন, তাই না? তাহলে উত্তর কি হবে ভাইয়া? অল দি থ্রি। বুঝাইতে পারছি? যদি বলতো মানে মানে স্পেসিফিকভাবে বলতো 2টা প্রোটন কার আছে, তাহলে 2টা প্রোটন কার? এই যে ট্রিটিয়ামের। যদি বলতো একটা প্রোটন কার, হয়তো ডিউটেরিয়ামের। আর যদি বলতো প্রোটন নাই, সরি নিউট্রন, নিউট্রন ভুল বলতেছি। যদি বলতো যে 2টা নিউট্রন আছে কার? ট্রিটিয়ামের। যদি বলতো 2টা নিউট্রন আছে কার? ট্রিটিয়ামের। একটা নিউট্রন আছে কার? ডিউটেরিয়ামের। আর কোনো নিউট্রন নাই কার? প্রোটিয়ামের। কিন্তু প্রোটন নাম্বার কি সবার সেম, সো তাদের ইলেকট্রন নাম্বারও কি সবার সেম, অল অফ 3। বুঝছো? উত্তর হবে ডি। হ্যাঁ, উত্তর ডি হবে। আশা করি এটা বুঝছেন। এইবার এটা আসো, অ্যামোনিয়াম আয়নের নিউট্রন সংখ্যা কত? নিউট্রন দেখো, অ্যামোনিয়াম, এখানে নিউট্রন কত নাইট্রোজেনের? 7। হাইড্রোজেনের কোনো নিউট্রন আছে? নাই তো, নাই তো, শেষ 7। উত্তর কি হবে ভাইয়া? 7। অনেকে তাড়াহুড়া করতে যায়, কি করবা? এই নাইট্রোজেনের লিখবা হচ্ছে 7, হাইড্রোজেন 4টা আছে, +4 -1 ইজ ইকুয়াল টু 7 4 11 -10। অধিকাংশ 10 দাগাবা। বুঝছো? তাহলে এটা কি ভুল? হাইড্রোজেনের তো নিউট্রন নাই। আশা করি বুঝছি। আচ্ছা, এবার আসো তোমাদের একটা হোমওয়ার্কস থাকবে। হ্যাঁ, এই যে তোমাদের যেই পরমাণু মডেলগুলো আছে না, রাদারফোর্ড, বোর, এই মডেলগুলো কিন্তু নিজ দায়িত্বে পড়বে। এগুলো কিন্তু রিটেনে আসতে পারে। এরা তো এখন বাচ্চাদের পড়ার মানে তোমাদেরকে পড়ানোর মতো কিছু নেই। তোমরা কী কী পারবা? স্বীকার্য পারবা, সীমাবদ্ধতা পারবা, স্বীকার্য পারবা, সীমাবদ্ধতা পারবা। হ্যাঁ, আর বোর পরমাণু মডেল থেকে ঢাবিতে এরকম প্রশ্ন আসতে পারে। আচ্ছা, কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকে। হ্যাঁ, এই জিনিসটা বুঝো। তো বিজ্ঞানী বোর তার সেকেন্ড পোস্টুলেটে কি বলছিল, বা সেকেন্ড প্রস্তাবনাতে বলছিল কৌণিক ভরবেগ L ইজ ইকুয়াল টু mvr ইজ ইকুয়াল টু nh/2I²। এটা বলছিল, তাই না? এটা ছিল বোরের 2 নাম্বার প্রস্তাবনা। এখন অ্যাঙ্গুলার মোমেন্টাম কি? আমরা তো জানি একটা বস্তু যখন কৌণিক পথে ঘুরতে থাকে, মানে কৌণিক বেগ এবং হচ্ছে তার জড়তার ভ্রামকের গুণফলকে কি বলা হয়? কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাই না? ওকে, ঠিক আছে। এখন এটা জানতে চাইছে। এখন এখানে প্রশ্ন কি বলছে দেখো, পরমাণুর তৃতীয় কক্ষপথে একটি ইলেকট্রনের জন্য, পরমাণুর তৃতীয় কক্ষপথ মানে 3 নাম্বার n এর মান কত? 3। পরমাণুর তৃতীয় কক্ষপথ বলতে কি বোঝাচ্ছে? n এর মান 3। এই কথাটা বুঝছো কিনা? তৃতীয় কক্ষপথ মানে n এর মান 3। এর জন্য ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান বের করতে বলছে। তাহলে কৌণিক ভরবেগ mvr ইজ ইকুয়াল টু ভাইয়া nh/2I²। ক্লিয়ার? তাহলে n এর মান কত বসবে? 3 বসবে, বাকি সব সেম। mvr ইজ ইকুয়াল টু 3/2h²। কোয়েস দেখো তো, এটা 3/2h², এই যে h/π 3/2h/π 22 হয়ে যায়। গ উত্তর কি হবে? গ 3/2h/π।
তাহলে যে কোনো কিছুর জন্য দিলে পারতো না, বুঝাইতে পারছি? আচ্ছা, যদি এটা বুঝো তাহলে আমি যদি সেম প্রশ্নটা এইভাবে করতাম যে যে কি বলতে পারি না, অক্সিজেনের 6 নাম্বার ইলেকট্রনের জন্য 6 নং বা নাম্বার 6 নাম্বার ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr ইজ ইকুয়াল টু হোয়াট। এটা যদি হইতো প্রশ্ন, হইতে পারে এরকম। খেয়াল করো তো, ইলেকট্রনের কনফিগারেশন করো, ইলেকট্রন বিন্যাসটা 8, তাহলে 1s2 2s2 2sp4, তাহলে 6 নাম্বার ইলেকট্রন কোথায় আছে খেয়াল করো তো ভাইয়া। এখানে হচ্ছে 2টা, এখানে 2টা, মানে এই পর্যন্ত 4টা ইলেকট্রন, এখানে হচ্ছে 5 6, পি এর কয়টা অরবিটাল? পি এর কয়টা অরবিটাল ভাইয়া? 3টা অরবিটাল, 1 2 3। এখানে ইলেকট্রন আছে কয়টা? এই পর্যন্ত 4 5 6 7 8, তাহলে এটা হচ্ছে আমার 6 নাম্বার ইলেকট্রন। 6 নাম্বার ইলেকট্রন হচ্ছে এটা। তাহলে 6 নাম্বার ইলেকট্রনের জন্য এটা কোন অরবিটালে পড়ছে? 2p তে পড়ছে, 2p তে। তাহলে n এর মান 2, n এর মান কত আসছে? 6 এর জন্য 2। তাহলে ফর্মুলা কি হবে? mvr ইজ ইকুয়াল টু nh বাই টুয়াইস পাই। তাহলে খেয়াল করো তো, 2 এর পরিবর্তে n এর পরিবর্তে 2 বসবে, h ডিভাইডেড বাই পাই। তাহলে 2 2 কাটা, তাহলে কি হবে? h বাই পাই। তাহলে mvr সমান সমান কি আসতেছে? h বাই পাই। এটা কার জন্য? অক্সিজেনের 6 নাম্বার ইলেকট্রনের জন্য। অক্সিজেনের 6 নাম্বার ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান কি? h বাই পাই। বুঝছো? লেকচার শিট, SEED মানে কি? বীজ। শিট বানান ভুল করছে, আচ্ছা বাদ দিই। হ্যাঁ, এই যে কোনো এক জায়গাতে পড়লে হলো, লেকচার শিট থেকে পড়তে পারে, এখানে কম্পেক্ট করা আছে। হ্যাঁ, যে কোনো জায়গা থেকে পড়লে হবে ওগুলা, বুঝছো? তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু আসলে পারতে হবে। শুধুই যে এরকম আসবে এরকম কথা না, ঘুরেও দিতে পারে। তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি এই প্যাটার্নের সব কিছু কি ভালো করে শেষ করতে পারবা। আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, এইবার আমরা ঢুকবো কোয়ান্টাম নাম্বার। কি বললাম? কোয়ান্টাম নাম্বার। একটু ভালো, এই কনসেপ্টটা এমন কোনো মানে এডমিশন নাই যেখানে প্রশ্ন আসবে না, এটা মাথায় রেখো ভাই। ঢাবিতে যদি রসায়নে 15টা প্রশ্ন আসবে, ওইখান থেকে মিনিমাম 1টা থেকে 2টা প্রশ্ন তুমি কোয়ান্টাম নাম্বার থেকে পাবা। মেডিকেল, জাবি, রাবি, চবি, ইঞ্জিনিয়ারিং, বুয়েট পর্যন্ত যেখানেই যাও না কেন, এই কোয়ান্টাম নাম্বার থেকে প্রশ্ন আসবে। যদি গুণগত রসায়নের প্রশ্ন হয়, কোয়ান্টাম নাম্বার আসবে। সো একটু ভালো করে মনোযোগ দিবা। এখন আমরা শিখব কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা কয় ধরনের জানো? কোয়ান্টাম সংখ্যা কয় ধরনের মনে আছে? 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা। তাহলে প্রথমে শিখবো আমরা প্রধান কোয়ান্টাম নাম্বার বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রথমে কি শিখবো? প্রধান কোয়ান্টাম নাম্বার। প্রধান কোয়ান্টাম নাম্বার। প্রথমে শিখবো আমরা এখন প্রধান কোয়ান্টাম নাম্বার। ওকে, প্রধান কোয়ান্টাম নাম্বার। প্রধান কোয়ান্টাম নাম্বারকে হচ্ছে তোমার n দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। কি দ্বারা? n দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তাহলে n এর মান কি হইতে পারে? n এর মান হইতে পারে 1, হইতে পারে 2, হইতে পারে 3, হইতে পারে 4, ডট 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 ইনফিনিটি পর্যন্ত হইতে পারে। যদি n এর মান 1 হয়, সেটা কোন অরবিটকে প্রকাশ করে? কে শেলকে প্রকাশ করে। n এর মান যদি 2 হয়, সেটা l শেলকে প্রকাশ করে। যদি 3 হয় m, 4 হইলে n, এভাবে চলতে থাকবে। m n উপে এভাবে চলতে থাকবে, তাই তো? ওকে। এবং এই প্রধান কোয়ান্টাম নাম্বার n দ্বারা কি রিপ্রেজেন্ট করা হয়? অরবিটের বা শক্তি স্তরের, কি বললাম? শক্তি স্তরের আকার, আকার প্রকাশ করা হয়। এখন আকারের ইংরেজি শব্দ কি বলতে পারো? সবাই কমেন্ট করবা। আকারের ইংরেজি শব্দটা কি? সাইজ নাকি শেপ? আমি অপশনও দিয়ে দিয়েছি, সাইজ নাকি শেপ বলো। শক্তি স্তরের আকার প্রকাশ করা হয়, প্রকাশ করে।
বুঝতে পারলাম। আর একটা প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। কি বললাম? 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। প্রধান শক্তি স্তরে 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। তাহলে আমি যদি বললাম n এর মান 3, তাহলে টোটাল কয়টা ইলেকট্রন থাকবে ভাইয়া? 2 × 3² মানে 32টি ইলেকট্রন থাকতে পারে। বলতে পারলাম না? শক্তি স্তরের আকার মানে আকারের ইংরেজি কি? একজনও কমেন্ট করে না, গাধাগুলা। এই আকারের ইংরেজি পারে না, বেকুব। আকার মানে হচ্ছে সাইজ, নট শেপ। শক্তি স্তরের আকার প্রকাশ করা হয়, সাইজ রিপ্রেজেন্ট করা হয়। কেমন? এই জিনিসটা অ্যাকচুয়াল কি বোঝায় জানো? কোন অরবিটাল থেকে কোন অরবিটালের আকার বড় বা ছোট, এই জিনিসটা বোঝায়। খেয়াল করো, ধরো আমি যদি কয়েকটা অরবিটাল আঁকতে চাই, ধরো এখানে কয়েকটা অরবিটাল আঁকালাম, তাই না? খেয়াল করো, এটা যদি আমার 1 নাম্বার কক্ষপথ হয়, এটা হচ্ছে কে শেল হয়, এটা হচ্ছে আমার এল শেল, এটা হচ্ছে আমার এম শেল, এটা হচ্ছে আমার এন শেল। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে কে শেল, তারপর হচ্ছে এল শেল, পর হচ্ছে এম শেল। এটা মানে কে কার থেকে বড়, আস্তে আস্তে কি অরবিটালগুলো বৃদ্ধি পাচ্ছে বা বড় হচ্ছে, তাই না? এটাই হচ্ছে বুঝাইছে। তাহলে পরমাণুর কি প্রকাশ করা হয় ভাই? সাইজ, নট শেপ। সাইজ রিপ্রেজেন্ট করা হয়। এটা ভালো করে মনে রাখতে হবে। এমসিকিউ একবার আমি পাইছিলাম কোন ভার্সিটিতে যেন, আমি গুলাই ফেলছিলাম, পরে আনসার করছি, ঠিক হয়েছিল। সাইজ এবং শেপের মধ্যে ঝামেলা হয়। তাহলে আমার প্রধান কোয়ান্টাম নাম্বার হচ্ছে শেষ, এটুকু ক্লিয়ার। এখন আমরা শিখব সহকারী কোয়ান্টাম নাম্বার। কি শিখব? সহকারী কোয়ান্টাম নাম্বার। সহকারী কোয়ান্টাম নাম্বার। তোমরা একটু ভালো করে মনোযোগ দিবা জিনিসটা। সহকারী কোয়ান্টাম নাম্বারের আরও 4টা নাম আছে, সেটাও তোমাদের জানা থাকতে হবে। দেখো ভাইয়া, সহকারী কোয়ান্টাম নাম্বারকে কি বলা হয়? সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার বলা হয়, এজিমুথাল কোয়ান্টাম নাম্বার বলা হয়, সমারফিল্ড কোয়ান্টাম নাম্বার বলা হয়। বুঝতে পারলাম কি কি? সাবসিডিয়ারি, কয়েকজন শেপ লিখছে, গাধাগুলা শেপ না সাইজ। হ্যাঁ, সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, এজিমুথাল কোয়ান্টাম নাম্বার, সমারফিল্ড কোয়ান্টাম নাম্বার, এই কথাগুলো একটু মনে রাখবা। ওকে, এবার আসো সহকারী কোয়ান্টাম নাম্বারকে কি দ্বারা প্রকাশ করা হয়? সহকারী কোয়ান্টাম নাম্বারকে প্রকাশ করা হয়েছে তোমার এল দ্বারা, ছোট হাতের এল দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এল এর মান কি হয় ভাইয়া? 0 সহ n-1 পর্যন্ত। কি বললাম? 0 সহ n-1 পর্যন্ত এল এর মান এটা হয়ে থাকে। এখন এই যে এল এর মান এটা হইল, এল এর মান দিয়ে কি রিপ্রেজেন্ট করা হয়? এটা হচ্ছে উপশক্তি স্তরের আকৃতি রিপ্রেজেন্ট করা হয়। আকৃতি, নট আকার। আকৃতি প্রকাশ করা হয়। আকৃতি প্রকাশ করা হয়। বুঝতে পারলাম? তারপরে আকৃতি ইংরেজি কি ভাইয়া? আকৃতি ইংরেজি হচ্ছে শেপ। আকৃতি ইংরেজি হচ্ছে শেপ প্রকাশ করা হয়। তারপরে একটা উপশক্তি স্তরে কয়টা অরবিটাল থাকবে? 12+1 সংখ্যক কি পাওয়া যাবে? অরবিটাল। এটা কি পাওয়া যাবে? অরবিটাল। আর কয়টা ইলেকট্রন পাওয়া যাবে? একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকে, তার মানে 2 × 12+1। এখানে সবাই ভুল করে, অরবিটাল চাইলেও এটা দেয়, ইলেকট্রন চাইলেও এটা দেয়। 2 × 12+1 সংখ্যক কি? ইলেকট্রন পাওয়া যাবে। বুঝতে পারছি? এবার খেয়াল করো, ধরো n এর মান তোমাকে দিল 4, তাহলে তুমি l এর কি পাবা? l এর মান কি হবে? 0 সহ n-1 পর্যন্ত, মানে 0 থাকবে, n-1 কত? 3। 0 1 2 3। বুঝাইতে পারছি? 0 1 2 3। এবার আসো, যদি l এর মান 0 হয় সেটা কোন অরবিটালকে রিপ্রেজেন্ট করে? s অরবিটাল। l এর মান যদি 1 হয় সেটা p অরবিটাল, l এর মান যদি 2 হয় সেটা d অরবিটাল, l এর মান যদি 3 হয় সেটা f অরবিটালকে রিপ্রেজেন্ট করে। আশা করি এই সহকারী কোয়ান্টাম নাম্বারের কথাটা বুঝাইতে পারছি। ক্লিয়ার? বুঝছো? ওকে, তাহলে এইটুকু কথা তোমাদের একটু মনে রাখা লাগবে। আচ্ছা, এই যে আকৃতি বললাম না, এই আকৃতি জিনিসটা কি একটু খেয়াল করো। আকৃতি মানে হচ্ছে শেপ, মানে কোনটা? পি অরবিটালের আকৃতি কিরকম ভাইয়া? ডাম্বেল। এস অরবিটাল কিরকম? এস অরবিটাল হচ্ছে গোলাকৃতির বা ওভাল শেপ, গোলাকৃতির। ডি অরবিটাল কিরকম ভাইয়া? ডি ডাবল ডাম্বেল।
এই জিনিসগুলো প্রকাশ করে কোন অরবিটালটা কোন আকৃতির, মানে কোন উপশক্তি স্তরটা কোন আকৃতির। ওকে, বুঝছো? এখন আমরা শিখব ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চৌম্বক কোয়ান্টাম নাম্বার। চৌম্বক কোয়ান্টাম নাম্বার বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এই অংশটা একটু খেয়াল করতে হবে আপনাদের। আচ্ছা, চৌম্বক কোয়ান্টাম নাম্বারকে প্রকাশ করা হচ্ছে এম দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এম এর মান কি হয়? প্লাস মাইনাস এল হয়। তাহলে এম এর মান কার উপর ডিপেন্ড করে? কেবলমাত্র এল এর উপর ডিপেন্ড করে। এই এম দ্বারা কি রিপ্রেজেন্ট করা হয়? এম দ্বারা প্রকাশ করা হয় অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস বা 3D স্ট্রাকচার। ত্রিমাত্রিক দিকবিন্যাস রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। তারপরে আসো, এই এম এর মান কিভাবে বের করবে? ধরো এন এর মান বললো তোমাকে 4, তখন এল এর মান যেন কি হয় ভাইয়া? 0 1 2 3। যখন 0 হয় তখন এম এর মান কি হবে? এম এর মান কি হয়? প্লাস মাইনাস এল হয়। এম এর মানটা কি হয় ভাইয়া? প্লাস মাইনাস এল। সো 0 তো আর প্লাস মাইনাস হয় না, 0 কি হবে? 0 হবে। 1 এর জন্য কি হবে? প্লাস মাইনাস 1 মানে কি? -1 0 +1। ক্লিয়ার? 2 মানে কি হবে? -2 -1 0 1 2। 3 এর জন্য কি হবে তাহলে? -3 -2 -1 0 1 2 3। বুঝতে পারলাম? আচ্ছা, যখন 0 সেটার জন্য কি অরবিটাল? এস অরবিটাল। এস এর তো একটা অরবিটাল। যখন 1 এর জন্য কি অরবিটাল? পি অরবিটাল। পি এর কয়টা অরবিটাল হয় ভাইয়া? 3টা। px py pz বা pz, তাই না? মানগুলো সেম হবে। তাহলে px এর জন্য কত হবে? -1 হবে। ভ্যালুটা কত হবে? -1। এটা হবে 0, এটা হবে +1। তবে কথা কি, এই ভ্যালুগুলো কি ফিক্সড না। এভাবে যদি ধরি আমাদের সব ম্যাথ মিলে যাবে। দেখো এই সিকোয়েন্স অনুযায়ী ধরবা। তারপর আসো, 2 এর জন্য কি অরবিটাল পাবা? ডি অরবিটাল পাবা। ডি অরবিটাল। ডি এর কয়টা অরবিটাল ভাইয়া? 5টা অরবিটাল। মনে আছে ডি এর 5টা অরবিটাল কি কি? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার টু ওয়াই স্কোয়ার, আর হচ্ছে ডি জেড স্কোয়ার। তাহলে ভ্যালুগুলো কি হবে? এক্স ওয়াইটা হবে -2, এটা হবে -1, এটা হবে 0, এটা হবে +1, এটা হবে +2। আর 3 এর জন্য কি অরবিটাল? এফ অরবিটাল। এফ তো কমপ্লেক্স স্ট্রাকচার, এটা দেখানো লাগবে না। এফ এর কয়টা অরবিটাল হবে? 7টা অরবিটাল হবে। তাহলে আপনারা কি এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বুঝছেন? যদি বুঝে থাকেন একটু মানে থামস আপ জানাবেন, ইয়েস বা ওকে বা যা খুশি বলতে পারেন। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বুঝছেন কিনা একটু জানান। বা চৌম্বক কোয়ান্টাম নাম্বারটা বুঝছেন কিনা। ঘটনা হচ্ছে, একটা জিনিস খেয়াল করো তোমরা, আমি তোমাদেরকে একটু রিকল মানে জিনিসটা ধরাচ্ছি। প্রধান কোয়ান্টাম নাম্বার দিয়ে কি শক্তি স্তর বা অরবিটের আকার প্রকাশ করা হয়েছে। সহকারী কোয়ান্টাম নাম্বার দিয়ে কি উপশক্তি স্তরের আকৃতিতে। প্রথমটা কি ছিল? শক্তি স্তর, এটা কি উপশক্তি স্তর। আর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দিয়ে কি অরবিটাল। দেখছো 3 নাম্বার ম্যাগনেটিক কোয়ান্টাম না, যখন প্রধান কোয়ান্টাম নাম্বার, সহকারী কোয়ান্টাম নাম্বার এবং ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার তিনটেই থাকবে, তখন তুমি অরবিটাল বলতে পারবা। শুধু প্রধান কোয়ান্টাম নাম্বার দিয়ে কি প্রকাশ করে? অরবিট প্রকাশ করে, নট অরবিটাল। বুঝতে পারলাম? তাহলে এই কথাগুলো তোমাদের মনে রাখতে লাগবে। এখন আসো, এইটুকু থেকে আপনাদের একটা রিটেন হইতে পারে, বিশেষ করে এই অরবিটালের স্ট্রাকচারগুলো দিয়ে। সো এবার আমরা অরবিটালের স্ট্রাকচারগুলো দেখব। প্রথমে দেখব এস অরবিটাল। অ্যাকচুয়ালি এস অরবিটালের একটা উপশক্তি স্তর। আচ্ছা, অরবিটাল আমরা বলি, বইয়েও লিখে আছে, আমরা এটাই পড়বো। এস অরবিটালের আকার কিরকম? ওভাল শেপ বা গোলাকৃতি, তাই না? এই যে এটা হচ্ছে এস অরবিটাল।
দেখো তো খেয়াল করো, এটা যদি এক্স অক্ষ হয়, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার জেড অক্ষ। ক্লিয়ার? এখন অরবিটালের সংজ্ঞা তোমাদের মনে আছে? শক্তি স্তরের যে অঞ্চলে বা যেই রিজিয়নে ইলেকট্রনকে পাবার সম্ভাবনা 90 থেকে 95%, সেটাকে কি বলা হয়তো? অরবিটাল বলা হয়তো। ধরো এটা হচ্ছে এস অরবিটাল, গোলাকৃতির বা এস অরবিট। এই এস অরবিটের যে অঞ্চলে, তাহলে কোন অঞ্চল ভাইয়া? আমি যদি এই অঞ্চলটাকে মার্ক করে, দেখো যে এই অঞ্চলে ধরলাম কি ইলেকট্রনকে পাবার সম্ভাবনা 90 থেকে 95%। তাহলে এই অঞ্চলটাকে, সবুজ অঞ্চলটাকে কি বলা হবে ভাইয়া? অরবিটাল বলা হবে। তাহলে এই সবুজ অঞ্চলটাকে কি বলা হচ্ছে? আমার অরবিটাল। এই গ্রিনিশ অংশটাকে বলা হচ্ছে আমার অরবিটাল। অরবিটাল। ক্লিয়ার? এখন কথা হচ্ছে, তুমি কি এখানে এই অংশে, এই অংশে, এই অংশে, এই অংশে, এখানে ইলেকট্রন পাবা? তাহলে যে অঞ্চলে ইলেকট্রনকে পাবার সম্ভাবনা অ্যাপ্রক্সিমেট নাই, অ্যাপ্রক্সিমেট 0, সেটাকে কি বলা হয় ভাইয়া? নোড বলা হয়। কি বলা হয়? নোড। মানে অরবিটের যে অঞ্চলে ইলেকট্রনকে পাবার সম্ভাবনা অ্যাপ্রক্সিমেট 0, তাকে কি বলা হয়? নোড বলা হয়। একে কি বলা হয়? নোড বলা হয়। ক্লিয়ার? ওকে, এবার আমরা দেখব হচ্ছে তোমার পি অরবিটাল। কি? পি অরবিটালের স্ট্রাকচার। পি এর কয়টা অরবিটাল মনে আছে? পি এর হচ্ছে আমার 3টা অরবিটাল, পি এক্স, পি ওয়াই, পি জেড। দেখো এটা হচ্ছে আমার পি এক্স অরবিটাল, এটা হচ্ছে আমার পি ওয়াই অরবিটাল, এটা হচ্ছে আমার পি জেড অরবিটাল। তাই তো এটা হচ্ছে এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস। তাহলে পি অরবিটালের আকৃতি কি ভাইয়া? ডাম্বেল আকৃতির। ডাম্বেল আকৃতির। কিরকম? এরকম ডাম্বেল আকৃতির, তাই তো? ওকে, তাহলে পি এক্স কি হবে? এক্স অক্ষ দিয়ে ডাম্বেলটা যাবে, এটা পি অরবিটালের স্ট্রাকচার। পি ওয়াই কি? তাহলে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তাহলে ওয়াই অক্ষ দিয়ে ডাম্বেলটা যাবে। জেড মানে কি? এক্স, ওয়াই, জেড। তাহলে জেড অক্ষ দিয়ে ডাম্বেলটা যাবে। এগুলো কিন্তু রিটেনে আসবে। গত বছর, আগের বছর ঢাবির রিটেনে আসছিল ডি অরবিটালের স্ট্রাকচার। বুঝতে পারছি? সো আশা করি এই অংশটা বুঝছো, পি অরবিটালের আকৃতি বুঝছো। এখানে একটা অংশ আছে নোডাল তল, সে অংশটা একটু বুঝাই দিচ্ছি। নোডাল তল জিনিসটা কোনটা? নোডাল তল, নোডাল তল। একটা তল আঁকার জন্য কয়টা অক্ষ লাগে? কেউ কি বলতে পারবা? একটা তল আঁকার জন্য কয়টা অক্ষ লাগে? 2টা অক্ষ লাগে, তাই না? যেমন আমাদের খাতা, একটা তল, কয়টা অ্যাক্সিস? এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আছে। তো একটা অক্ষ মানে তল আঁকার জন্য 2টা অক্ষের প্রয়োজন হয়। তাহলে আমি তোমাদেরকে যদি তল জিনিসটা বুঝাইতে চাই, জিনিসটা এরকম ভাবে বুঝাইতে পারি। ধরো এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এটাকে বাড়ায় আর একটু, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার জেড অ্যাক্সিস। ওকে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। তলটা আঁকার জন্য একটু ঢং করে রাখছি আর কি। তো তোমরা মনে রাখবা, আমি পি এক্স অরবিটাল রাখতেছি। কি? পি এক্স। তাহলে পি এক্স কি? এক্স অক্ষ দিয়ে ডাম্বেলটা যাবে। তাহলে অক্ষটা কোন দিক, মানে ডাম্বেলটা কোন দিক দিয়ে যাবে? এক্স অক্ষ বরাবর। এই এক্স অক্ষ বরাবর আমার ডাম্বেলটা গেল। এটাকে আমি একটু কালারফুল করে দিই বোঝার জন্য, কেমন? এ হচ্ছে আমার পি অরবিটালটা। তোমাদের অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হবে, এখান থেকে এমসিকিউ আসবে, দেখবা। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে এটা পারবে না। তাহলে এই অক্ষ বরাবর কি আমার ইলেকট্রন পাবো, এর জন্য তো এটাকে অরবিটাল বলা হয়েছে। তাহলে নোড যেন কাকে বলা হয়েছে? যে অক্ষ বরাবর আমি, মানে যে রিজিয়নে হচ্ছে আমি ইলেকট্রন পাবো না, সেটাকে নোড বলা হয়েছে। আর নোডাল তল কি? যে তল বরাবর আমি ইলেকট্রনকে কি পাবো না, সেটাকে বলা হবে নোডাল তল, তাই না? এখন যদি আমি ওই তলটাকে তোমাদেরকে দেখাইতে চাই, এখানে তলটাকে দেখাইতে চাই, একটু খেয়াল করো। তাহলে এক্স অক্ষ দিয়ে তোমার কি অরবিটাল গেছে, তাহলে নোডাল তলটা কোন অক্ষ বরাবর হবে? বাকি 2টা অক্ষ বরাবর, ওয়াই জেড বরাবর। তাহলে দেখো এই হচ্ছে আমার, খেয়াল করো, খেয়াল ধরতে পারছো কি তলটা? আমি এটাকে একটু কালার করে দিচ্ছি, দেখো।
দেখো এই যে দেখো একটা তল আঁকাইছি, এই ইউলো অংশটা কি তল, এই তলের বরাবর এই তলের মধ্যে হচ্ছে এই হচ্ছে আমার অরবিটালটা, তাহলে আমি এই অংশের মধ্যে কি ইলেকট্রন পাবো না, এই তলটাকে বলা হয় নোডাল তল। আশা করি বুঝছো। আচ্ছা প্যাচ লাগা যাবে না, দেখো আমি কি বলতেছি খেয়াল করো ভাইয়া, একটু মনোযোগ দাও, দেখবে যে প্যাচ লাগবে না। আমি কি বলছি, একটা অরবিটের যে অঞ্চলের মধ্যে ইলেকট্রনকে পাবার সম্ভাবনা 90 থেকে 95% তাকে অরবিটাল বলা হয়। তাহলে আমি অরবিটালটা আঁকাইছি পি এক্স অরবিটালটা, এই যে তাহলে এই অংশটা কি আমার পি এক্স অরবিটাল, এইটুকু তো বুঝছো, পি এক্স অরবিটাল। ক্লিয়ার? তাহলে নোড কাকে বলে, যে অঞ্চলে অরবিটের যে অঞ্চলে ইলেকট্রন পাবার সম্ভাবনা নাই, অ্যাপ্রক্সিমেট জিরো, তাকে বলা হয় নোড, মানে যেখানে আমি ইলেকট্রন পাবো না। তাহলে নোডাল তল কি, যে তল বরাবর আমি ইলেকট্রন পাবো না। তাহলে আমরা তো জানি 3D স্ট্রাকচার হয়, তাহলে একটা স্ট্রাকচারে মানে একটা অক্ষ বরাবর যদি অরবিটাল থাকে, বাকি দুইটা অক্ষ বরাবর তার তল গঠন করবে, কারণ একটা তলের জন্য দুইটা অক্ষ লাগে। তাহলে এই তল বরাবর হচ্ছে ইলেকট্রন পাবো না, তাহলে এই তলটাকে কি বলা হয়, নোডাল তল। নোডাল তল। আশা করি বুঝাইতে পারছি, স্ট্রাকচারও বুঝছো, প্রত্যেকটা এইভাবে আঁকতে পারবা। ক্লিয়ার? একদম 3D স্ট্রাকচার আঁকাইছি, আশা করি বুঝছো। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে পি অরবিটাল শিখলাম, পি অরবিটাল যে শিখলাম আমি, দেখো এই যে এটা হচ্ছে পি এক্স অরবিটাল, এটা হচ্ছে আমার পি এক্স অরবিটাল, এটা হচ্ছে আমার পি ওয়াই অরবিটাল, এটা হচ্ছে আমার পিজি বা পিজেড অরবিটাল, তাই না? এখন বলো তো পি এক্স অরবিটালে কয়টা কয়টা লোব আছে, লোব কথাটা বুঝছো, এগুলা দিয়ে প্রশ্ন আসলে যেন না আটকাও ভাইয়া। লোব, এই যে একটা লোব, এই যে একটা লোব, তাহলে পি এক্স এ কয়টা লোব আছে, দুইটা। পি ওয়াই এ কয়টা, দুইটা। পি জেড এ কয়টা, দুইটা। টোটাল পি অরবিটালে আমি যদি পি অরবিটাল বলি, অরবিটাল, পি অরবিটালে টোটাল লোব কয়টা, 6টি লোব, 6টি লোব। ক্লিয়ার? আর পি এক্স এ কয়টা, দুইটা। পি ওয়াই এ কয়টা, দুইটা। পি জেড এ দুইটা, দুইটা দুইটা করে 3 দুগুণা 6টা লোব। আশা করি বুঝছো। আশা করি বুঝছো। ক্লিয়ার? তাহলে আমার পি অরবিটাল নিয়ে যত কথা আছে, নোড, নোডাল তল, তারপর নোডাল, আরেকটা কথা আছে নোডাল পয়েন্ট, কি নোডাল বিন্দু। তাহলে এই পয়েন্টে ইলেকট্রন পাবো না, এই পয়েন্টটাকে বলা হবে নোডাল বিন্দু, এটাকে বলা হবে নোডাল বিন্দু, এটাকে বলা হবে কি নোডাল বিন্দু। শেষ, আর কোনো কথাবার্তা নাই পি অরবিটাল নিয়ে। এখন আমরা ডি অরবিটাল নিয়ে কথাবার্তা বলবো। ডি অরবিটাল, ডি অরবিটাল। আমি কিন্তু তোমাদেরকে একদম সব ভেঙে দেখাই দিচ্ছি, যেগুলো তোমার একাডেমিকের পড়া, একাডেমিকের কনসেপ্ট থাকার কথা ছিল, সেটাও দেখাই দিচ্ছি। সো একটু ধৈর্য ধরে ক্লাসে থাকো। ডি এর কয়টা অরবিটাল ভাইয়া? ডি এর হচ্ছে 5টা অরবিটাল, তাই না? ডি এর হচ্ছে আমার 5টা অরবিটাল। সো আমরা ডি অরবিটালটা নিয়ে একটু কথাবার্তা বলি, চলো। এটা হচ্ছে এক্স, ওয়াই, এটা হচ্ছে জেড। ক্লিয়ার? ডি এর তো 5টা অরবিটাল, 5টা আঁকা, 1 2 3 4, এই হচ্ছে 5টা অরবিটাল। ওকে, খেয়াল করো নামগুলো কি মনে আছে? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার টু ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। ক্লিয়ার? এখন ডি অরবিটাল কিরকম ভাইয়া? ডাবল ডাম্বেল। ডি অরবিটাল কি? ডাবল ডাম্বেল, ডাবল ডাম্বেল। ডি অরবিটাল হচ্ছে ভাইয়া ডাবল ডাম্বেল, তাই না? এখন দেখো ডাবল ডাম্বেলটা কোন দিক দিয়ে যাবে, অনেকের প্রশ্ন হইতে পারে ভাইয়া একটা যাবে এক্স অক্ষ দিয়ে, একটা যাবে ওয়াই অক্ষ দিয়ে, তাহলে বারবার তো সেম জিনিস হয়ে যাবে, তাই না? দেখো এখানে এক্স আছে, ওয়াই আছে, এখানেও এক্স আছে, ওয়াই আছে। তাহলে একটা কথা মনে রাখবা, জাস্ট একটু মনোযোগ দাও, দেখো হয়ে যাবে। আমি মনে মনে এই এক্স এবং ওয়াই এর মাঝে কাটবো, তাহলে প্রথম ডাম্বেলটা যাবে এই এক্স এবং ওয়াই অক্ষের মাঝে দিয়ে, তাহলে এক্স অক্ষ এটা, ওয়াই অক্ষ এটা, তাহলে প্রথম ডাম্বেলটা যাবে এক্স এবং ওয়াই অক্ষের মাঝে দিয়ে। তোমরা বলতে পারো ভাই এটা তো জেড অক্ষ দিয়ে গেছে, অ্যাকচুয়ালি জেড অক্ষটা এটা না, জেড অক্ষ কি সরাসরি উপরে না, এই যে এভাবে উপরের দিকে না, তো 2D-তে আঁকছি সেজন্য এরকম দেখাচ্ছে। তা ডাবল ডাম্বেল, আরেকটা ডাম্বেল কোন দিক দিয়ে যাবে? এই যে ডাম্বেলটা আছে এটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে যাবে, এটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে যাবে। আশা করি বুঝছো। তাহলে এটা কিভাবে আঁকবা?
ওয়াই এবং জেড, মনে মনে ওয়াই এবং জেড দিয়ে কাটবে, কিন্তু পরীক্ষা খাতায় কাটবে না, মনে মনে কাটবা। তাহলে প্রথম ডাম্বেল যাবে ওয়াই এবং জেড দিয়ে, ওয়াই এবং জেড এর মাঝে দিয়ে। ক্লিয়ার? আরেকটা গুণ এটার সাথে 90 ডিগ্রি করে, আগের ডাম্বেলের সাথে 90 ডিগ্রি করে যাবে। ক্লিয়ার? শেষ। জেড এক্স, মনে মনে জেড এক্স এর মাঝে দিয়ে কাটবা, তাহলে প্রথম ডাম্বেল যাবে জেড এবং এক্স এর মাঝে দিয়ে, আরেকটা যাবে এটার সাথে 90 ডিগ্রি করে। ক্লিয়ার? শেষ। মনে রাখবা যখন স্কোয়ার চলে আসবে, দেখো এক্স স্কোয়ার টু ওয়াই স্কোয়ার আর একটা জেড স্কোয়ার, যখন স্কোয়ার চলে আসবে সরাসরি অক্ষ দিয়ে যাবে। স্কোয়ার চলে আসলে সরাসরি অক্ষ এক্স এবং ওয়াই, তাহলে সরাসরি এক্স অক্ষ দিয়ে যাবে একটা, ওয়াই অক্ষ দিয়ে যাবে একটা। ক্লিয়ার? তাহলে জেড স্কোয়ার, তাহলে সরাসরি জেড অক্ষ দিয়ে একটা যাবে, আর তো কিছু নাই, ডাবল ডাম্বেল লাগবে না। বাকি অংশটা মিলে একটা এরকম গোলাকার মেঘের বলয় তৈরি করবে। এই হচ্ছে ডি অরবিটালের স্ট্রাকচার। এটা গত বছরের আগের বছর ডিইউ রিটেনে আসছে, ডিইউ রিটেন। আর লাস্ট 2 বছর যাবত হচ্ছে এমসিকিউতে আসতেছে, এমসিকিউ। দেখাচ্ছি অপশন, এখনই তোমাদেরকে প্রুফ দেখাচ্ছি। বুঝতে পারলা? স্ট্রাকচার বুঝছো, আঁকতে পারবে এখন? এই পি ওয়াই এর নোডাল তল কেমন হয় তুমি আঁকো, সমস্যা কি? তুমি এখানে এক্স অক্ষ লিখছো না, এটাকে ওয়াই দিয়ে দাও, এটাকে তখন এক্স দিবা, এটাকে জেড দিবা, হয়ে যাবে। মানে তুমি যে যাকেই আঁকতে চাও পি ওয়াই, তাহলে মানে অরবিটালটা কার বরাবর আঁকাবা, ওয়াই বরাবর আঁকাবা। মানে হচ্ছে দেখো সেম জিনিস রাখো, এই যে ধরো এটা পি ওয়াই লিখলা, ওকে, এটা ধরো পি এক্স, এটা ধরো পি জেড, প্যারা তো নাই। তাহলে এই অক্ষ বরাবর অরবিটাল দিবা, আর এই দুই তল বরাবর কি করবা, দুই অক্ষ বরাবর তুমি তল আঁকাই দিবা, শেষ। আশা করি বুঝছো। তাহলে শেষ, তাহলে ডি অরবিটাল নিয়ে আমার কথাবার্তা শেষ। এখন আমাদের একটা অংশ বাকি আছে, স্পিন কোয়ান্টাম নাম্বার, লাস্ট স্পিন কোয়ান্টাম নাম্বার বা ঘূর্ণন কোয়ান্টাম নাম্বার। স্পিন স্পিন কোয়ান্টাম নাম্বার, এটা হচ্ছে কি বোঝায়, ইলেকট্রন ঘড়ি কাঁটার দিকে ঘুরে নাকি বিপরীতে ঘুরে। এটার মান কি হইতে পারে, প্লাস হাফ মাইনাস হাফ হইতে পারে। যদি ক্লকওয়াইজ ঘুরে একটাকে ধরবা আর একটাকে এন্টি ক্লকওয়াইজ ধরবা, ধরো এন্টি ক্লকওয়াইজকে তুমি পজিটিভ ধরলা, ক্লকওয়াইজকে নেগেটিভ ধরলা, এই হচ্ছে কথাবার্তা। এবার এমসিকিউতে আসো, দেখো কোনো শক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্ণয়, কি জানতে চাইছি ভাইয়া, অরবিটাল সংখ্যা, নট ইলেকট্রন সংখ্যা। তাহলে অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র কি, 12, এখানে এন এল এন এল হবে, হ্যাঁ এগুলো সবগুলো এল হবে, ভুল আসছে, এটা এল হবে, এটাও এল হবে। সূত্র কি 12 + 1, উত্তর কি হবে ভাইয়া, খ 12 + 1। কই পড়ছো দেখো, দেখো প্রুফ দেখাই তোমাদেরকে, আমরা এখনই পড়ে আসছি, এই যে দেখো অরবিটাল বের করার সূত্র কি 12 + 1, 12 + 1, আর ইলেকট্রন বের করার ফর্মুলা কি 2 × 12 + 1। বুঝাতে পারছি? অরবিটাল বের করার ফর্মুলা কি 12 + 1, উত্তর হবে খ, উত্তর হবে খ। ক্লিয়ার? পরে আসো, এই যে দেখো ডি এক্স ওয়াই, ডি এক্স ওয়াই জেড হইতো, ওয়াই জেড জেড এক্স হইতো, এটা হবে জেড এক্স। আচ্ছা এটা কাইটে দিচ্ছি, হ্যাঁ, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স। এই অরবিটালগুলো কি অক্ষ বরাবর বিন্যস্ত না, অক্ষ বরাবর স্কোয়ারগুলো, অক্ষ বরাবর কোনটা, অক্ষ বরাবর বিন্যস্ত হচ্ছে দুইটা, অক্ষ বরাবর বিন্যস্ত দুইটা, ডি এক্স স্কোয়ার টু ওয়াই স্কোয়ার আর হচ্ছে ডি জেড স্কোয়ার, তাই না? দুইটি লোব আছে না, ডি অরবিটালের লোব কয়টা দেখো তো। আচ্ছা ডি অরবিটালের লোব গণনা দেখাই নেই, একটু খেয়াল করো। এখানে কয়টা, 4টা লোব, এখানে 4টা, এখানে 4টা, এখানে 4টা, তাহলে টোটাল কয়টা লোব, 5টা অরবিটাল, 4 × 5 = 20 হওয়ার কথা, কিন্তু লোব কয়টা ভাইয়া, টোটাল দুইটা, কম হবে 18টা লোব। দেখো তো এটার মধ্যে লোব কয়টা, দুইটা। তাহলে ডি অরবিটালের টোটাল কয়টা লোব আছে, ডি অরবিটালের টোটাল লোব 18টি লোব। কয়টি লোব, 18টি লোব, দুইটা লোব কম, কেন, ওই জেড স্কোয়ারে কিন্তু দুইটা লোব। ক্লিয়ার? লোব কয়টা, 18টি লোব টোটাল। এবার প্রশ্ন আসো, এখানে কি 2টি লোব আছে না, এটাও তো ভুল, লোব কয়টা করে, 4টে করে, কোনোটিই নয় না, 2টি অক্ষ বরাবর বিন্যস্ত। কি 2টা অক্ষ বরাবর বিন্যস্ত না ভাইয়া, 2 অক্ষের মাঝে বরাবর বিন্যস্ত। খেয়াল করো তো আঁকাইলাম যে আমরা, তোমাদের কি মনে আছে আঁকাগুলা, এই যে এক্স এবং ওয়াই এর মাঝে দিয়ে গেছে, জেড এবং ওয়াই এবং জেড এর মাঝে দিয়ে গেছে, তাহলে 2 অক্ষের মাঝ বরাবর কি বিন্যস্ত। আশা করি এগুলা বুঝছো। এবার পরবর্তী কোশ্চেনে আসো, কি বলছে,
ক্রোমিয়াম পরমাণুর সর্ববহিস্থ স্তরের, এখানে প্রশ্ন বুঝতে হবে, জানতে চাইছি সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনের জন্য কোয়ান্টাম নাম্বার সেট। এখন এখানে প্রশ্ন হইতে পারে ভাইয়া সর্ববহিস্থ শক্তি স্তর কোনটা আর সর্বশেষ ইলেকট্রন কোনটা, দুইটা কিন্তু ঝামেলার জিনিস। আচ্ছা, যেটা বলতেছিলাম, কি যেন বলতেছিলাম, হ্যাঁ, কথা হচ্ছে একটা হচ্ছে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন আর একটা হচ্ছে সর্বশেষ ইলেকট্রন। তোমরা যদি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখো ভাইয়া, দেখো ক্রোমিয়াম 24, আর্গন পর্যন্ত কত ভাইয়া 18, এ পর্যন্ত কয়টা ইলেকট্রন 18, তারপর কি 4s2, 3d 4 হওয়ার কথা, কিন্তু স্ট্যাবিলিটির জন্য কি করে 4s1 হয়, 3d 5 হয়। এখন আমার কথা হচ্ছে ইলেকট্রনটা গণনাটা একটু দেখো, এই যে 4s অরবিটাল, এটা হচ্ছে 3d অরবিটাল, ডি এর কয়টা 5টা অরবিটাল, 1টা 2টা 3টা 4টা 5টা। দেখো তো এই পর্যন্ত 18টা ইলেকট্রন ছিল না, তাহলে এখানে কি 19 নাম্বার ইলেকট্রন, তারপরে এখানে কত ছিল 20 নাম্বার ইলেকট্রন ছিল, 21 22 23 24, আর স্ট্যাবিলিটির জন্য 4s থেকে একটা ইলেকট্রন এখানে আছে, এটা হচ্ছে 25 নাম্বার ইলেকট্রন, তাহলে এটা হচ্ছে আমার 19 নাম্বার ইলেকট্রন, এটা হচ্ছে আমার 20 নাম্বার ইলেকট্রন, এটা 21, এটা 22, এটা 23, এটা হচ্ছে 24, এটা ছিল আমার 4s, এটা ছিল আমার 3d। তাই তো? এখন আমার কথা, সর্ববহিস্থ শক্তিস্তর কোনটা? সর্ববহিস্থ শক্তিস্তর হচ্ছে 4s, আর সর্বশেষ ইলেকট্রন কত 24 নাম্বার, এটা কোথায় গেছে 3d-তে গেছে। বুঝছো ঘটনা, বুঝতে পারছো? যদি আমার প্রশ্ন চাইছে সর্বশেষ শক্তিস্তর, তার মানে কোথায় আছে ইলেকট্রনটা 4s এর মধ্যে আছে, আর যদি সর্বশেষ ইলেকট্রন বলতো সেটা কিন্তু 3d-তে থাকতো। কনসেপ্টটা আশা করি বুঝাইতে পারছি। এখন এই যে 4s এর জন্য কোয়ান্টাম নাম্বারের মান বের করতে হবে, 4s, তাহলে n এর মান কত ভাইয়া 4, n এর মান যদি 4 হয়, s যেহেতু, s এর জন্য l এর মান কত, s এর জন্য l এর মান হবে, s এর জন্য l এর মান হবে 0, আর 0 যদি হয় তখন m এর মান হবে 0, তাহলে ইলেকট্রন হবে কি প্লাস আপ, যেহেতু একটা ইলেকট্রন প্লাস আপ অথবা মাইনাস আপ যা হইতে পারে। তাহলে উত্তর কি হবে ভাইয়া 4, l এর মান 0, m এর মান 0, এই যে এক নাম্বার উত্তর। উত্তর কি হবে ক। এটা কেন হবে না 3-তে তো যাবে না, কারণ এটা কি জানতে চাইছে ভাইয়া, 3-তে যাবে না কেন, সর্বশেষ শক্তি স্তর তো 3 না, সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 4, 3, এটাও কেন এটা হবে না, কারণ সর্বশেষ শক্তি স্তর তো 3 না। এটা কেন হবে না দেখো তো, n এর মান 4, l এর মান কি 2, l এর মান 2 মানে কি ডি অরবিটাল, তাই না, l এর মান যখন 2 সেটা কি ডি অরবিটাল, কিন্তু আমার তো s অরবিটাল, সো এর জন্য এটাও কি হবে না। আশা করি বুঝছো। তোমরা যদি ভুলে যাও এই কনসেপ্টটা, দেখো আমি লিখে দিচ্ছি এখানে, যখন l এর মান 0 সেটা s অরবিটাল, যখন l এর মান 1 সেটা p অরবিটাল, যখন 2 সেটা d অরবিটাল, যখন 3 সেটা f অরবিটাল। খেয়াল করো l এর মান যদি 2 হয় সেটা d অরবিটাল, এখানে l এর মান 2 মানে d অরবিটাল হবে, তো আমার তো 4s অরবিটাল, 4s কই পাবো 0-র জন্য পাবো। আশা করি একদম বুঝছো, আশা করি একদম ক্লিয়ার ভাবে বুঝতে পারছো। পরে আসো দেখো, নিচের কোন কোয়ান্টাম নাম্বার সেটটি পরমাণুর একটি ইলেকট্রনের জন্য সম্ভব নয়, মানে কোনটা মিথ্যা, সম্ভব নয় কিন্তু বলছে, হ্যাঁ সম্ভব নয়, বুঝতে হবে। আচ্ছা, আমরা অপশন টেস্ট করে বের করে ফেলতে পারবো। দেখো n এর মান 2, l এর মান 2, সম্ভব না, এটাই উত্তর। উত্তর কি হবে এটাই, কারণ কি n l কখনোই সেম হইতে পারে না, n l কি কখনোই সেম হইতে পারে না, কারণ কি বলতো l এর মান কি হয় n-1 পর্যন্ত হয়, কখনো n আর l কখনোই কি সমান হইতে পারে না, n l কখনোই সমান হইতে পারে না। বুঝছো এটা কেন সম্ভব, দেখো তো n এর মান 3, l এর মান 1 হইতে পারে, m এর মান 2, এটাও তো সম্ভব না, এটাও কি সম্ভব না, এটাও ভুল। তাহলে উত্তর তো এখানে দুইটা, তাহলে এটাও ভুল। পরেরটা দেখি তো, n এর মান 1, l এর মান 0, এটা সম্ভব, 2 0 এটাও সম্ভব। উত্তর ক খ, উত্তর ক খ হবে 1 এবং 2 উত্তর, দুইটার একটা সম্ভব না। কেন এটা সম্ভব না দেখো তো, l এর মান 1 কিন্তু m এর মান কি 2 হইতে পারে, l আর কি m অলওয়েজ সেম হবে, প্লাস মাইনাস, তাই না, প্লাস মাইনাস m, l এর মানের উপর m এর মান ডিপেন্ড করে, কখনোই
এল এর মান থেকে এম এর মান বড় হইতে পারে না, এটা কখনোই কি সম্ভব না। এগুলো আমরা কোয়ান্টাম নাম্বারে শিখে আসছি। পরে আসো, পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের জন্য আবার কিন্তু জানতে চাইছে সর্বশেষ ইলেকট্রন, তাহলে পটাশিয়াম 19, পটাশিয়াম হচ্ছে 19, আর্গন পর্যন্ত কত 18, 4s1, তাই না? তাহলে 4s এর জন্য হবে কত, হবে 4 0 0 প্লাস হাফ অথবা মাইনাস হাফ। কোয়েস দেখো 3 মানে এটা বাদ, 3 মানে বাদ, 4 এর দুইটা আছে, তাহলে 4 এর এল এর মান 2, এটাও বাদ, কারণ কি s অরবিটাল, উত্তর হবে গ। শেষ। বুঝতে পারছো? তাই ম্যাগনেসিয়ামের সর্ববহিষ্ঠ শক্তিস্তর ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাস করো, ম্যাগনেসিয়াম হচ্ছে 12, 1s2 2s2 2sp 6, 10 গেল, 4s2, তার মানে কি, সরি 4s তো না, খেয়াল করো 3s 3s2, তাই না? তো 3s পাইছি, তাহলে n এর মান কত ভাইয়া 3, l 3, l এর মান কত হবে যদি s অরবিটাল 0, m এর মান কত হবে 0, s এর মান প্লাস হাফ অথবা মাইনাস হাফ। কোয়েস দেখো তো 4 প্রথমেই বাদ, বাকি তিনটা 3, l এর মান 1 বাদ, l এর মান 0 দুইটা, তাই দুইটা থেকে একটা হবে। m এর মান কি, m এর মান কি কখনো 1 হইতে পারে? m এর মান কখনো l থেকে বড় হইতে পারে না, তো এটাও বাদ, উত্তর হবে গ। দেখছো এগুলো কিন্তু খুবই ইজি জিনিস, এগুলো কিন্তু খুবই ইজি জিনিস, বুঝছো ভাইয়ারা? পরে আসো, এটা নিচের কোন কোয়ান্টাম নাম্বার সংখ্যার সেটটি গ্রহণযোগ্য মানে সঠিক? দেখো n এর মান 1, l এর মান 0, m এর মান 0, এটা সম্ভব। n এর মান 2, l এর মান 1, m এর মান -2, দেখো l থেকে কখনোই m বড় হইতে পারে না, তো এটা বাদ। n এর মান 3, l এর মান 0, এই দেখো l থেকে কখনো m এর মান বড় হইতে পারে না, এটা বাদ। 3 2 m, l থেকে কখনো m এর মান বড় হইতে পারে না, বাদ। তার উত্তর কি হবে? ক হবে উত্তর, শেষ। এগুলো কিন্তু কোয়ান্টাম নাম্বার পরে আসছে তোমাদেরকে, তো ভালো করে যদি লেকচারটা মনোযোগ দাও এই ধরনের প্রশ্ন আশা করি পারবা। এবার এখানে আসো, নিচের 4টি কোয়ান্টাম নাম্বার সংখ্যার মানের কোন সেট, মানে সেটটা হচ্ছে অসম্ভব বা অবাস্তব জানতে চাইছি। দেখো তো n এর মান 3, l এর মান 2 2 হইতে পারে, এটা সম্ভব। 4 0 0 হইতে পারে, সম্ভব। 3 2, এই দেখো l এর মান 2, m এর মান 3, সম্ভব না, বুঝলা? তাহলে উত্তর হবে কি, উত্তর হবে এই গ, গ হবে আমার উত্তর। বুঝতে পারছো? এটাও কি সম্ভব, কারণ কি দেখো তো 5 3 0, হ্যাঁ সম্ভব, এটা সম্ভব না। তোমরা একটা জিনিস খেয়াল করো, আজকে যা যা পড়াইলাম তোমাদেরকে, এই টপিকটা হচ্ছে আমরা কোয়ান্টাম নাম্বার পর্যন্ত শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা বর্ণালী, পৌলির বর্জন নীতি, আউফবাউ রুলস এবং হচ্ছে দ্রাব্যতা এবং হচ্ছে আয়ন শনাক্তকরণ দিয়ে এই চ্যাপ্টারটা শেষ করার ট্রাই করব। তোমরা কি আমার কথাগুলো বুঝতে পারছো? সবগুলো প্রশ্ন কি বুঝছো? আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। খুবই খুবই কম্প্যাক্ট একটা ক্লাস ছিল, যেগুলো না পড়লেই নয়। বিশেষ করে অরবিটালের স্ট্রাকচারগুলা, বিশেষ করে অরবিটালের স্ট্রাকচারগুলা, কোয়ান্টাম নাম্বার রিলেটেড যত ধরনের প্রশ্ন, ইলেকট্রন সংখ্যা গণনা যা আছে সব তোমাদেরকে একদম ডিটেলস দেখানো ট্রাই করছি। এই দেখো কোয়ান্টাম নাম্বারটা একটু ভালো করে দেখবা, যা যা লিখছে ওটুকুই যদি বুঝার পরও ওইটুকুতেই হয়ে যাবে ইনশাল্লাহ। ক্লিয়ার? তাহলে সকলেই ভালো থাকো, আজকের ক্লাসটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাইতে পারো। আর যারা যারা ক্লাসটা শেয়ার দিছো তাদেরকে তো আমরা পিডিএফটা দিয়ে দিব, আর যারা পেড বেচে আছো তাদেরকে তো পিডিএফ দিয়ে দিবই। ওকে, সকলে ভালো থাকো। কোনো কোশ্চেন থাকলে জানাইতে পারো, না হলে ক্লাসটা শেষ করে দিচ্ছি। সেম ভাই কই? না না, ওই যে কিবোর্ড নাই আর কি, সেভ করা লাগবে, লেখা যাচ্ছে না বোর্ডে। এটা তাহলে কি করবে? কিবোর্ড নাই, কিবোর্ড কি দেয়নি? কিবোর্ড হচ্ছে শো করতেছে না, এই যে দেখেন।